মোটামুটি আসলে যেগুলা একটু আমার কাছে ইম্পর্টেন্ট প্লাস ভুল করার টুকটাক জায়গা আছে বা একটু জানা দরকার হুট করে পরীক্ষার হলে আসলে যে আসলে কি করতে হবে, এগুলাই আমি চেষ্টা করছি যে ইনক্লুড করার। নেক্সট ক্লাস থেকে ওই যে যেরকম বললাম যে আপনাদের যদি স্পেসিফিক কোনো প্রবলেম থাকে সেটা আমাকে আগে একটু দিতে পারেন, অথবা আমরা প্রিভিয়াস যে এক্সামটা হবে ওইটা নিয়ে টুকটাক আলোচনা করতে পারি। দেখেন, শুরুর দিকে যেটা আসলে আমাদের একটু বেশি জানা জরুরি সেটা হচ্ছে যে গ্রাউন্ড জিনিসটা নিয়ে আমাদের একটু আলোচনা দরকার। কারণ এই জিনিসটা মোটামুটি একটু সহজ জিনিস, কিন্তু আমাদের একটু ভুল বা এটা নিয়ে একটু কনফিউশন থাকে। সহজ কথা হচ্ছে, আহ ফল্টের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখি যে কোনো একটা পয়েন্টে যদি ফল্ট হয় তাহলে ওইখানে মোটামুটি আমাদের সব কারেন্ট গুলো ফ্লো করে। কিন্তু গ্রাউন্ড জিনিসটা আসলে এরকম কোনো জিনিস না। গ্রাউন্ড মানে হচ্ছে আমরা কোন একটা সার্কিটে ওই পয়েন্টটাকে রেফারেন্স নোড হিসাবে কাউন্ট করতেছি, অথবা ওই নোডটাকে আমরা রেফারেন্স নোড ধরে বিভিন্ন পয়েন্টের ভোল্টেজ আলোচনা করতেছি, সেটাকেই বলতেছি গ্রাউন্ড। এবং গ্রাউন্ডের ভেতরে কোনো কারেন্ট ফ্লো করে না। তাহলে দুইটা জিনিস বুঝলাম। এক নাম্বার, যে গ্রাউন্ড হচ্ছে রেফারেন্স নোড অথবা রেফারেন্স বিন্দু, যার আমরা যদি পটেনশিয়াল বলি 0 ভোল্টেজ। তাহলে এটা যদি 0 ভোল্টেজ হয়, এর সাপেক্ষে বিভিন্ন পয়েন্টের ভোল্টেজ আমরা বের করব। ধরেন আমি এখানে একটা পয়েন্ট দিলাম আর এখানে একটা পয়েন্ট দিলাম, মাঝখানে কোন একটা এলিমেন্ট আছে। এই যে এর ভিতরে যে কারেন্ট ফ্লো করবে, কেন করবে? আমরা ওহমস ল থেকে সেটা জানি যে দুইটা নোডের ভিতরে যদি একটা ভোল্টেজ ডিফারেন্স থাকে তবে আসলে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে একটা কারেন্ট ফ্লো করে। তার মানে ধরেন এর ভিতরে কারেন্ট যে আই পরিমাণ ফ্লো করতেছে, এটা আসলে কিসের উপর ডিপেন্ড করতেছে? এই দুইটা নোডের বিভব পার্থক্যের উপরে, অর্থাৎ এই যে ভিএ মাইনাস ভিবি ডিভাইডেড বাই আর। তাহলে এইটার সাপেক্ষে এইটার কিন্তু একটা ভোল্টেজ ডিফারেন্স আছে। ধরেন এইটা যদি হয় 10 ভোল্টেজ, এইটা মনে করেন 12 ভোল্টেজ, তাহলে কিন্তু এখানে একটা কারেন্ট ফ্লো করবে। কিন্তু ধরেন আমি এরকম বললাম যে এইটা হচ্ছে 100 ভোল্টেজ, এটা হচ্ছে 100 ভোল্টেজ। যদিও এখানকার ভোল্টেজ বেশি, কিন্তু এখানে কারেন্ট ফ্লো করবে না। কারণ কি? এখানে ভোল্টেজ ডিফারেন্স নাই। তাহলে কারেন্ট চলার শর্ত হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স থাকতে হবে। দ্বিতীয়ত দেখেন কিভাবে বুঝতেছি ডিফারেন্স আছে। এইটার সাপেক্ষে এইটা হচ্ছে 2 ভোল্টেজ বেশি। তার মানে আমি যদি এইটাকে এখন রেফারেন্স ধরি বা মনে মনে 0 ধরি, তাহলে এইটাকে আমি 2 ভোল্টেজ বলতে পারবো। কিভাবে? এটাকে মনে মনে 0 ধরা মানে হচ্ছে এইখান থেকে 10 বিয়োগ করা। তাহলে বাই ডিফল্ট এইখান থেকেও কত বিয়োগ করব? 10 বিয়োগ করে দেবো। তাহলে এইটা হচ্ছে আমাদের আপেক্ষিক বলি বা রেফারেন্স বলি, সেটাই আসলে বিষয়। এবার একটা ব্যাটারির কনসেপ্ট বলি যে ব্যাটারির জিনিসটা আসলে কি। একটা ব্যাটারি যদি হয় 10 ভোল্টেজ, এর মানে হচ্ছে ব্যাটারির যে হায়ার পটেনশিয়াল পয়েন্টটা আছে আর যে লোয়ার পটেনশিয়াল পয়েন্টটা আছে, এই দুইজনের বিভব পার্থক্য হচ্ছে 10। তাহলে আমি যদি এই পয়েন্টটাকে হিসাবের সুবিধার্থে 0 ভোল্টেজ বলি, এই পয়েন্টটা হবে 10 ভোল্টেজ। এখন ধরেন আমরা যদি এরকম কল্পনা করতাম হিসাবের জন্য যে নিচের পয়েন্টটা হচ্ছে 2 ভোল্টেজ। ধরেন আমরা একটা এমন দুনিয়ায় আছি যেখানে রেফারেন্স বলতে 2 ভোল্টেজ ধরা হয়, তাহলে এই পয়েন্টটাকে কত ভোল্টেজ ধরা হতো? এই পয়েন্টটাকে ধরা হতো 12 ভোল্টেজ। এবার দেখেন এইটা মাইনাস এইটা করলে ঠিক 10 ভোল্টেজ আসতেছে, কারণ ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য 10 ভোল্টেজ। প্রবলেম হচ্ছে আমি যদি রেফারেন্সকে 2 ধরে নিতাম, আমার বিভিন্ন জায়গার হিসাব কিতাব চেঞ্জ হয়ে যেত। যেমন দেখেন, এ 10 অথচ এইখানে আছে 12, কারণ আমাদের ক্যালকুলেশন করাটা একটু কঠিন হতো। কিন্তু আমরা যদি আমাদের রেফারেন্স পয়েন্ট 2 ভোল্টেজ না ধরে 0 ভোল্টেজ ধরে নেই, সুবিধা হচ্ছে এইখানে আর এত হিসাব কিতাবের কোনো দরকার নাই। আমি একবারে বলে দিতে পারি এটা হচ্ছে 10 ভোল্টেজ, এই বিয়োগফল হচ্ছে 10। তাহলে রেফারেন্স পয়েন্ট 0 ভোল্টেজ ধরার সুবিধাই এইটা যে আমরা এইটা দেখে সাথে সাথে অপোজিটটা বসায় দিতে পারি। এবার আপনি বলেন তো, এটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম, যে আমরা যদি এইটাকে 0 ভোল্টেজ বলি তাহলে এই ভোল্টেজটা কত হবে?
মাইনাস। -10। দেখেন এই যে এটা -10 মানে +10। তার মানে আমি কাকে রেফারেন্স ধরবো এটা টোটালি আমার উপরে। মানে এটা কোনো কারোর বাধ্যবাধকতা নাই যে অমুক জিনিসকেই রেফারেন্স ধরতে হবে, এটা টোটালি আপনার ইচ্ছা। আচ্ছা বুঝলাম আমার ইচ্ছা, কিন্তু একটা জেনারেল জিনিস বিষয় তো আছে। এখন আপনার ইচ্ছা হলো আপনি এখানে রেফারেন্স ধরলেন, আরেকজনের ইচ্ছা হলো এখানে ধরলো, আরেকজনের ইচ্ছা হলো এখানে ধরলো, তাহলে এই জিনিসটা আমাদের জন্য একটু ঝামেলাযুক্ত হবে। এই কারণে জেনারেল ফর্ম হচ্ছে, যদি আমাদেরকে কিছু না বলে আমরা কি করি, কোনো একটা স্পেসিফিক ব্যাটারির নেগেটিভ প্রান্তকে রেফারেন্স হিসাবে ধরে নিই। এটা কিন্তু বাধ্যতামূলক না, এটা আমার সুবিধা। কথা বুঝতে পারছেন? আর যদি কোনোটা ধরেই দেয় প্রশ্নে তাহলে তো সেটা আমাদের দেখার কিছু নাই, যা বলবে তাই। বাট যদি না দেওয়া থাকে আমরা ইচ্ছা মতো যে কোনো ব্যাটারির নেগেটিভ প্রান্তকে রেফারেন্স ধরে নিতে পারি। এবং রেফারেন্সটা আপনার যেখানে ইচ্ছা সেখানে ধরবেন, এতে সার্কিটের কোনো ভ্যালু চেঞ্জ হয় না, শুধুমাত্র ভোল্টেজ গুলা চেঞ্জ হয়। কিন্তু ভোল্টেজ ডিফারেন্স, কারেন্ট, তারপরে হচ্ছে তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এইগুলার কোনো চেঞ্জ হয় না রেফারেন্স পয়েন্টের কারণে। এবার এই ম্যাথের ক্ষেত্রে ধরেন, যেমন আমাদেরকে রেফারেন্স পয়েন্ট বলে দিছে কোথায়, এই যে এইখানে হচ্ছে রেফারেন্স পয়েন্ট দিয়ে দিছে, কারণ এই যে এখানে গ্রাউন্ড। এবার যদি আমাকে বলে যে বিভিন্ন জায়গার, এই যে এখানে একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, এই বিভিন্ন জায়গার ভোল্টেজ আমাকে খুঁজে বের করতে হবে, তাহলে সেটা আমরা কিভাবে বের করতে পারবো? প্রথম কথা, যখনই এরকম সার্কিট দেখতে পাবেন, চোখ বন্ধ করে গ্রাউন্ডকে আপাতত বাদ দিয়ে দেন। মানে গ্রাউন্ডের দিকে তাকানোর দরকারই নাই, আমরা গ্রাউন্ডকে বাদ দিয়ে সার্কিটে আগে কারেন্ট বের করে ফেলবো। গ্রাউন্ডকে যদি বাদ দিই, খেয়াল করে দেখেন এই সার্কিট একটা সিরিজ সার্কিট। এখান থেকে যদি আই পরিমাণ কারেন্ট বের হয়, সেটা এই দিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে আই। সব একটাই, আর কোনো রাস্তা নাই, তাহলে সব কারেন্ট এর ভিতর দিয়ে যাবে। এই আইটা আমরা ইজিলি বের করে ফেলতে পারি। আই সমান কত? এই সার্কিটের টোটাল ভোল্টেজ 24, ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স কত দেখেন, 6, 4 10, আর 2 12, তার মানে 2 অ্যাম্পিয়ার। আই বের করা শেষ। এখন আমরা আসি গ্রাউন্ডের কনসেপ্ট। যেখানেই গ্রাউন্ড থাকবে মানে সেটা হচ্ছে জিরো ভোল্টেজ। ওহমস ল কি বলে? ওহমস ল বলে যে কোনো রেজিস্ট্যান্সের দুই মাথার বিভব পার্থক্য সমান সেই রেজিস্ট্যান্স ইনটু তার ভিতরে চলা কারেন্ট। আরো সহজে যদি বলি, কিছুক্ষণ আগেই লিখলাম, এটা যদি একটা রেজিস্ট্যান্স হয় বা রেজিস্টর হয়, তার রেজিস্ট্যান্স ধরেন আর, এটা হচ্ছে সেই ভি এ, আর এটা হচ্ছে সেই ভিবি। তাহলে ভি এ বি মানে এইটা আর এইটার বিভব পার্থক্য কত হবে? আই ইন্টু আর। কারেন্ট কোন দিক থেকে কোন দিকে চলবে? এই দিক থেকে এই দিকে চলবে। এখন প্রত্যেক সার্কিটে চিহ্ন দেওয়াটা ঝামেলা, আপনার জন্য কষ্ট হবে। তো আমরা কি করব, আমি জাস্ট একবার বলে দিচ্ছি, বাট ক্যালকুলেশনের জন্য বারবার না দিলেও চলবে। তো আমরা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে প্রচলিত নিয়ম কি, কারেন্ট যেখানে এন্টার করে সেটাকে আমরা প্লাস ধরি, আর যেখান থেকে বের হয় সেটাকে আমরা মাইনাস ধরি। তাহলে দেখেন ভি এ বি মানে কত, ভি এ বি মানে হচ্ছে ভি এ মাইনাস ভিবি ইকুয়াল আই ইন্টু আর। ভি বি যদি আমাদের জানা থাকে, তাহলে ভি এ সমান কত হবে? আই ইন্টু আর প্লাস ভিবি। তার মানে এইখানকার ভোল্টেজের সাথে এই ড্রপটা যোগ করলে এইখানকার ভোল্টেজ পাওয়া যায়। সিম্পল হিসাব, এটা আমি বোঝানোর জন্য বললাম। বাট এখানে আর অত কষ্ট করব না, একবারে দ্রুত করে ফেলবো। তাহলে দেখেন আমি কোন জায়গার ভোল্টেজ জানি, তাহলে এই জায়গার ভোল্টেজটা জানি। মারা আমি যাবে চাচ্ছি বলে এই ফুকনি বলছে আমাকে, বলছে ফুকনি মারা যাবে তাড়াতাড়ি তোমার বিয়ে তাতে দিতে আচ্ছা, বলছে। আপনাদের মাইক্রোফোনটা একটু মিউট করে রাখেন। দেখো কি অবস্থা, তাহলে কিভাবে থাকবে তুমি? আর কারো কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই আমাকে
মাইক্রোফোনে বলবেন, কারণ অনেক সময় মেসেজ আসলে আমি খেয়াল করা হয় না, যেহেতু স্ক্রিন আলাদা ইয়ে থাকে। ডাউট থাকলে অবশ্যই মাইক্রোফোনে বলবো। আচ্ছা যাই হোক, তাহলে আমি এইখানকার মানে এইখানে আছি, যেটা হচ্ছে 0 ভোল্টেজ। আমি চাচ্ছি এখন এইখানকার ভোল্টেজ বের করতে। তাহলে এই যে কিছুক্ষণ আগে দেখলাম ওই ভোল্টেজটা কত হবে, যেখানে আসি সেখানকার ভোল্টেজ প্লাস ওই রেজিস্ট্যান্সের ড্রপ। তাহলে এইখানকার ভোল্টেজ কত দেখেন, 0। তাহলে যে এই ভোল্টেজের নাম হচ্ছে V1। তাহলে V1 সমান হবে 0 প্লাস, মানে যে এইটা লিখলাম এইখানে আই, আর মানে হচ্ছে আই ইন্টু এই রেজিস্ট্যান্সটা। আই কত, আই হচ্ছে 2 অ্যাম্পিয়ার ইন্টু রেজিস্ট্যান্স এই যে 4, তার মানে 8 ভোল্টেজ। মানে দেখেন এই যে V1 যেটা আছে সেটা হচ্ছে 8 ভোল্টেজ। এবার আমার দরকার হচ্ছে V2। তো একইভাবে আমরা এরকম বলতে পারি যে এই যে 0, এটা সমান কত। মানে আমরা তো কারেন্ট এইভাবে হিসাব করতেছি, যে এখান থেকে দেখলাম যেদিকে কারেন্ট চলতেছে সেই হিসাবে আমরা হিসাব করতেছি। তাহলে আমি যদি এইখানকার ভোল্টেজে দাঁড়াই থাকি, যেটার নাম হচ্ছে V2, আর এইখানে যেতে চাই, তাহলে সেই 0 সমান কত হবে, যেখানে দাঁড়াই আছি সেটার ভোল্টেজ প্লাস আই ইন্টু আর। আই মানে কত, আই হচ্ছে 2, আর আর হচ্ছে এই যে 2 ওহম। আমার লাগবে তো V2 এর মান। তাহলে V2 সমান কত হবে, এইটা সমানের ওই পাশে চলে গেলে হয়ে গেল 4 ভোল্টেজ। তাহলে V1 হচ্ছে +8 ভোল্টেজ, আর V2 হচ্ছে -4 ভোল্টেজ। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? এবার ছোট্ট আর একটা কথা বলে আমরা মোটামুটি অন্য ম্যাথে যাবো। এই যে VB, এইখানকার ভোল্টেজ, এই ভোল্টেজটা কত, -4 ভোল্টেজ। তাহলে এইখানকার ভোল্টেজ যদি আমাকে বের করতে বলে সেটা কত হবে। কিছুক্ষণ আগেই দেখলাম কোন ব্যাটারির ভোল্টেজ 24, এর মানে হচ্ছে হায়ার পটেনশিয়ালের ভোল্টেজ মাইনাস লোয়ার পটেনশিয়ালের ভোল্টেজ। তাহলে হায়ার পটেনশিয়ালের ভোল্টেজটাই মনে করেন আমাদেরকে বের করতে হবে। এটার ধরেন নাম দিলাম VX, মাইনাস ব্যাটারির দেখেন লোয়ার যে পয়েন্ট আছে সেটার ভোল্টেজ যে V2, সেটা কত পাইছি, -4 পাইছি, সমান কত, এই যে 24। তাহলে VX এটা সমান কত হবে, এই মাইনাস মাইনাসে +4, সেটা সমানের এই পাশে যদি চলে আসে তাহলে -4 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 20 ভোল্টেজ। তাহলে যে 20 -4 মিলে হয়ে যাচ্ছে 24। তাহলে এই হচ্ছে বিভিন্ন যে নোড আসে, এই নোড গুলাতে আমাদেরকে যদি ভোল্টেজ বের করতে বলে ইজিলি কিভাবে বের করতে পারবেন সেটার সিস্টেম। গ্রাউন্ড মানে সেটা 0 ভোল্টেজ। এই পয়েন্টটাকে 0 ভোল্টেজ ধরে মূলত আমরা বিভিন্ন জায়গার ভোল্টেজ বের করতেছি। আমাদেরকে যদি ভোল্টেজ ডিফারেন্স বের করতে বলতো, তাহলে আমরা ধরেন এই পয়েন্ট আর এই পয়েন্ট নিয়ে কাজ করতাম। আর যে কোনো জায়গার ভোল্টেজ বের করতে বলার মানেই হচ্ছে ভোল্ট মিটারের প্লাস টার্মিনাল থাকবে সেইখানে, আর মাইনাস টার্মিনাল থাকবে গ্রাউন্ডে। তাহলে এটার কথা যদি বলি, ভোল্ট মিটারের প্লাস টার্মিনাল থাকবে এইখানে, মাইনাস টার্মিনাল থাকবে এইখানে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে কোনো জায়গার ভোল্টেজ ডিফারেন্স সব সময় সেম থাকে। গ্রাউন্ড যেখানেই হোক না কেন, ভোল্টেজ ডিফারেন্স সব সময় সেম থাকে। যেমন আমি যদি V1 আর V2 এর ভোল্টেজ ডিফারেন্স হিসাব করি, সার্কিট আমি গ্রাউন্ডটা যেইখানেই নেই না কেন অলওয়েজ সেম জিনিসই আসবে। যেমন দেখেন এই সার্কিটে V1 - V2 কত হয়, অথবা এই পয়েন্ট আর এই পয়েন্টের বিভব পার্থক্য কত হয়, ধরেন নাম দিলাম V12, কত হবে, V1 - V2, তার মানে 8 -4, তার মানে 12 ভোল্টেজ। আপনি যে কোনো জায়গায় গ্রাউন্ড নিয়ে নেন না কেন এই সার্কিটে, দেখতে পাবেন যে এই দুই জায়গার বিভব পার্থক্য অল টাইম 12 ভোল্টেজই আসবে। তাহলে বিভব গ্রাউন্ডের উপরে ভিত্তি করে চেঞ্জ হয়, কিন্তু বিভব পার্থক্য সবসময় ঠিকঠাক থাকবে। এটা আমাদের এখানে মনে রাখলেই এনাফ।
আচ্ছা, আপনারা কি কথা শুনতে পাচ্ছেন না আমার? শুনতে পাচ্ছি। যে কয়েকজন দেখলাম যে এসএমএস করছে সম্ভবত। যাই হোক, এবার আসি যে আমরা এই যে রেফারেন্স পয়েন্ট ধরা শিখলাম, এই জিনিসটা আমাদেরকে কাজে লাগবে কোথায়? এটা কাজে লাগবে হচ্ছে আমরা যে কেসিএল অ্যাপ্লাই করি অথবা নোডাল অ্যানালাইসিস করি, এইখানে কাজে লাগবে। মেশ অথবা কেভিএল এ কিন্তু এই রেফারেন্স পয়েন্টের কোনো কাজ নাই, কিন্তু নোডাল করতে হলে অবশ্যই আমাদেরকে একটা কি লাগবে? রেফারেন্স পয়েন্ট লাগবে। যেমন এই কোশ্চেনটা রিসেন্ট বুয়েটে আসছিল, যদিও কোশ্চেনটা একটু ভুল ছিল। ভুল কেমন? কোশ্চেন বলছিল যে এই নোডের ভোল্টেজ হচ্ছে ভিকে, যেটা আমাদেরকে বের করতে বলছিল। বাট প্রবলেম হচ্ছে কোশ্চেনে কোনো রেফারেন্স নোড দেওয়া ছিল না। তো রেফারেন্স নোড যদি দেওয়া না থাকে, কখনোই কোনো সার্কিটের কোনো স্পেসিফিক নোডের ভোল্টেজ বের করা যায় না। তো সেই ক্ষেত্রে কি করতে পারেন? সেই ক্ষেত্রে আপনি ইচ্ছা মতো রেফারেন্স পয়েন্ট ধরে নিতে পারেন। এখন এইখানে তো নোড দেখেন অনেকগুলো আছে, কিরকম? এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, তাহলে তিনটা নোড। তো একটা তো রেফারেন্স নোড হবে, বাদ দিলাম, তা বাকি থাকছে কয়টা? দুইটা। তাহলে এখন বাকি যে দুইটা থাকলো, তার মানে রেফারেন্স নোড আমি যে কোনো জায়গায় ইচ্ছা ধরে নিতে পারি। সেটা উচিত ছিল কোশ্চেনে দেওয়া, বাট কোশ্চেনে দেয় নাই। সেক্ষেত্রে আপনি ইচ্ছা মতো ধরে নিতে পারেন। এন্ড অবশ্যই যে যেখানে ধরে নিবে সেই হিসাবে কিন্তু অ্যান্সার আলাদা আলাদা আসবে। তো আমি একটাকে রেফারেন্স ধরে ম্যাথ করে দিচ্ছি, আর একটা আপনারা নিজেরা নিজেরা চেষ্টা করবা। তাহলে এই সার্কিটটাকে আমরা একটু সুন্দর করে আঁকাই। খেয়াল করে দেখেন, এই যে তিনটা রেজিস্টর আছে, এরা এই একটা পয়েন্টে কানেক্টেড। তার মানে এদের ভেতরে কিন্তু এরা সব শর্ট সার্কিট হয়ে গেছে, এইদিকে কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে এইটাকে আমরা আগেই বাদ দিয়ে দিতে পারি। ওইটাকে যদি বাদ দেই, সার্কিটটা দেখেন সুন্দর করে কিরকম আসে। আচ্ছা, এই হচ্ছে কিন্তু আমাদের সার্কিট। এটা হচ্ছে সে 3 ভোল্টেজ, এটা 2 ভোল্টেজ, আর সবগুলো বলে দিছিল 10 ওহম করে। তাহলে এটা হচ্ছে 10, এটা 10, এটা 10। এবার এই যে দেখেন, এটা একটা নোড, এটা একটা, এটা একটা। তাহলে স্পেসিফিক যদি গ্রাউন্ড প্রশ্নে বলে দেয়, তাহলে হচ্ছে আমাদের কি সেই হিসাবে আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা, 1 মিনিট। তাহলে যেহেতু বলে নাই, আমি এইটাকে ধরে নিলাম। আপনার যদি ইচ্ছা হয় যে এটাকে ধরবেন, এটাও ধরতে পারেন, কোনো সমস্যা নাই। তবে অবশ্যই সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার আলাদা আলাদা আসবে, কারণ এটা আসলে প্রশ্নের সীমাবদ্ধতা। বাট অ্যাকচুয়াল প্রশ্নে মানে যদি অ্যাকচুয়াল প্রশ্ন করে নির্ভুল, তাহলে অবশ্যই গ্রাউন্ড দেওয়া থাকবে কোশ্চেন। না থাকলে আপনার ইচ্ছা মতো একটা ধরে নিয়ে করতে পারেন, এখানে আর আসলে কিছু বলার নেই। তাহলে আমি এখানে গ্রাউন্ড ধরে ম্যাথটা করি। তাহলে এখানে গ্রাউন্ড ধরছি মানেই হচ্ছে এটা 0 ভোল্টেজ। এবং আমি নোডাল দিয়ে, যেহেতু কোনো একটা নোডের ভোল্টেজ চাইছে, এটাই সবচেয়ে সহজ উপায় যে আমরা নোডাল দিয়ে ম্যাথটা করব। এটা ভিকে হলে এটাও কিন্তু ভিকে। এবার আসি, এই নোডে আমরা কেসিএল অ্যাপ্লাই করব। ওকে, কেসিএল অ্যাপ্লাই করার একটা সিস্টেম অনেকেই এরকম করে যে বিভিন্ন দিকে কারেন্টের ডিরেকশন দিয়ে নেয়, তারপরে কেসিএল অ্যাপ্লাই করে। বাট সেটা করতে গেলে আমাদেরকে বিভিন্ন দিকে কারেন্টের ডিরেকশন দেওয়া লাগবে, আবার ম্যাথটা একটু জটিল হবে। সবচেয়ে সহজ উপায় হচ্ছে
যেই নোডে আমরা নোডাল অ্যাপ্লাই করব সেখানে কি করব, সেই নোডের ভোল্টেজটাকে হায়ার আমরা কল্পনা করে নিব এবং ধরে নেব যে সেইখান থেকে চারিদিকে কারেন্ট ছড়াচ্ছে। তাহলে আমাদের ক্যালকুলেশনটা কিন্তু ইজি হয়ে যাবে। তাহলে আমি যদি এই নোডটাই হায়ার মনে মনে কল্পনা করে নিই এবং মনে করি যে কারেন্ট এইদিকে বের হচ্ছে, এইদিকে বের হচ্ছে, এইদিকে বের হচ্ছে, তাহলে আমাদের জন্য কি সহজ হয়ে গেল। তাহলে আমি এখন কেসিএল অ্যাপ্লাই করলে কি অ্যাপ্লাই করব, এবং মনে রাখতে হবে যেই নোডে কেসিএল অ্যাপ্লাই করতেছি সেইখান থেকে এক একটা ব্রাঞ্চের কারেন্ট যখন লিখব গ্রাউন্ড পর্যন্ত হিসাব করব, যেখানেই যাক না কেন গ্রাউন্ড পর্যন্ত হিসাব করব। তাহলে এইখান থেকে এই ব্রাঞ্চের জন্য যদি গ্রাউন্ড পর্যন্ত হিসাব করি কত হয়, ভি কে -3। এই যে আমরা জানি যে চিহ্ন যেটা হবে সেটার উল্টা আমরা করে, যেহেতু বিয়োগ ডিফারেন্স লাগবে, তাহলে এই ভোল্টেজ মাইনাস এইটা, তাহলে ভি কে -3 /10। এখানে আর একটা ছোট্ট জিনিস বলে দিই, যে এটা সবার ভুল হওয়ার একটা চান্স থাকে। আমরা এই নোডে অ্যাপ্লাই করলে সেটা বুঝতে পারবো যে ভুলটা কোথায় হয়। আচ্ছা, কেন -3 লিখলাম? এই যে এটা দেখেন 0 ভোল্টেজ, এটা যদি 0 ভোল্টেজ হয় এই নোডের ভোল্টেজটা অবশ্যই 3 হবে। কিছুক্ষণ আগে শেখাইছি যে কেন, কারণ দুই প্রান্তের বিভব পার্থক্য 3। তাহলে এইটা যদি 0 হয় তাহলে অপোজিটটা অবশ্যই 3 হবে। এই কারণে আমরা লিখলাম ভি কে -3 /10 প্লাস এই ব্রাঞ্চের কারেন্ট কত হবে, তাহলে ভি কে -0 /10, 0 আর লিখলাম না, /10 লিখে দিলাম প্লাস, যেহেতু এখানকার কাজ শেষ, এই নোটটা আর এই নোটটা যেহেতু সেম নোট, তাহলে এইখানে বসে আবার অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্লাস এই ব্রাঞ্চ ভি কে, এই যে এখানে দেখেন এইটা কি আলাদা, তাহলে অবশ্যই এখানে আর একটা আমাদের ভোল্টেজ অ্যাসাইন করতে হবে। এই নোডের ভোল্টেজটার নাম ধরেন দিলাম ভি 1, কথার কথা। তাহলে এখন আমার কত দিতে হবে, ভি কে, এটাও তো ভি কে, এর নামও তো ভি কে, কারণ এটা তো সেম নোড। তাহলে ভি কে -V1/10 প্লাস এই ব্রাঞ্চ। এইখানে সবাই ভুলটা করতে পারে, মানে সবাই বলাটা ভুল না, মানে ঠিক না, অনেকে অনেকে কি করবে এখানে দিবে ভি কে -2 /10। এটা একটা ভুল কথা। কেন এইখানে ভি কে -3 লিখছিলাম, কেন লিখছিলাম, কারণ এইটা 0 ভোল্টেজ, যার ফলে এইটা হচ্ছে 3 ভোল্টেজ। এখন বলেন তো এইটা কি 0 ভোল্টেজ? এটা তো ভি 1। তাহলে এটা যদি 0 ভোল্টেজ না হয় তাহলে এইটাকে কি আমি 2 বলতে পারবো? কখনোই পারবো না। তাহলে ভি কে -2 /10 এটা লিখলেই ভুল হয়ে যাবে। আমাদেরকে সবসময় হিসাব করতে হবে যেই নোডে আছে সেইখান থেকে যে রেজিস্টরের কথা বলতেছি এর দুই প্রান্তের বিভব পার্থক্য হিসাব করতে হবে। তাহলে দেখেন আমি জিনিসটা একটু শর্ট মানে সহজে বোঝাই। এইটা ছিল 0 ভোল্টেজ, 0 মাইনাস মানে এক কথায় যে এই এই ভোল্টেজটা কি হিসাব করছিলাম, 0-র সাথে 3 যোগ করে এটা বানাইছিলাম। 0 + 3 করলে এটার নাম হচ্ছিল 3। সেম ভাবে এটা তো আর 0 না, এটা ভি 1। তাহলে এই জায়গার ভোল্টেজ কত হবে, V1 + 2, V1 + 2। তাহলে এখানকার ভোল্টেজ কত দিতে হবে, ভি কে মাইনাস এখানকার ভোল্টেজ কত, V1 + 2 এই যে 10। এই অংশটুকু কি সবাই বুঝতে পারছেন? এটা কিন্তু ভুল হওয়ার একটা খুব বড় চান্স আছে পরীক্ষার হলে, অনেক চান্স থাকবে এটা ভুল করার, কারণ সবার মুখস্থ এটা যে V1 - 3/10, তাহলে এটা ভি কে -2/10, বাট অ্যাকচুয়ালি কিন্তু তা না, কারণ এখানে গ্রাউন্ড আছে, বাট এর নিচের মাথা কিন্তু গ্রাউন্ডের সাথে না। এই জিনিসটাকে আরেকটু সহজে আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা এখান থেকে সব বিয়োগ করতে পারবো। তাহলে ভি কে -2, দেন এখানে এসে আবার কে ভি 1, তাহলে -V1, এই হয়ে গেল শেষ। তাহলে দেখেন আমাদের এই নোডে যতগুলো ব্রাঞ্চ ছিল সবগুলার কিন্তু ক্যালকুলেশন আমি করে ফেলছি। আর আমরা জানি নোডাল বা কেসিএল এর সিস্টেম কি,
এই যে যতগুলো কারেন্ট আমরা লিখলাম ইকুয়াল 0। এবার একটু একটু সাজাই লিখি। অনেক ভাবে সাজানো যায়, অনেকে লসাগু বা সামথিং করে লেখেন, ইচ্ছা আপনার। যেহেতু এখানে মিলে গেছে, লসাগু করাটা সবচেয়ে ভালো। মানে লসাগু বলতে আর কি, সব 10 তো আমরা বাদ দিলে এমনি বাদ হয়ে যাবে। অথবা আপনি যদি ইনভার্স আকারে লিখতে চান তাও করতে পারেন। যেহেতু সব মিলেই গেছে, আপনি এইভাবে করতে পারেন যে ভিকে -3 প্লাস ভিকে, তার মানে সবগুলা কিন্তু ঢালাও ভাবে যোগ হয়ে যাবে। তাহলে যোগ যদি করি, দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, তার মানে 4 ভিকে -V1 -V1, তার মানে -2V1 সংখ্যা কত? এই যে -3, এই যে -2 ইকুয়াল 0। তো এই দুইটাকে যদি সমানের ওই পাশে পাঠাই দিই একবারে, এটা হচ্ছে -5, সমানের ওই পাশে চলে গেলে +5 হয়ে যাবে। আচ্ছা, 1 মিনিটে ফাইল আবার একটু ঝামেলা করতেছে, আমি ফাইলটা আবার বের করে নিই। তাহলে এটাকে সমানের এই পাশে আমরা +5 লিখে দিতে পারি। এটা 1 নাম্বার সমীকরণ। একইভাবে আমরা এইখানে নোডাল অ্যাপ্লাই করে দিতে পারি। করেন, শিখছিলাম যেখানে নোডাল অ্যাপ্লাই করব সেটাকে আমরা মনে মনে হায়ার পটেনশিয়াল হিসাব করব। তাহলে V1 -0/10, অথবা V1/10 লিখে দিতে পারি, প্লাস V1 - VK/10, প্লাস, এবারে যে এখান থেকে কোন পর্যন্ত, এই পুরো ব্রাঞ্চটা হিসাব করতে হবে। তাহলে V1, এই যেখানে যে চিহ্নে লাগতেছে তার বিপরীতটা করতে হবে, যেহেতু ওই যে মাইনাস করা লাগবে। তাহলে V1 -2 -VK, সরি, এর মাইনাসে লাগতেছে, তাহলে +2 হয়ে যাবে। এই যে V1 +2 -VK/10 ইকুয়াল 0। এটাকেও ঠিক আগের মতো সাজাই ফেলি। সাজালে কত হবে? এখানে দেখেন -VK -VK, তার মানে হচ্ছে -2VK। আর V1 আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, সমান, এই যে 2 এই পাশে আছে, প্লাস সমানের ওই পাশে চলে গেলে হয়ে যাবে মাইনাস, এটা 2 নাম্বার। এই দুইটা ইকুয়েশন সলভ করলে কিন্তু আমাদের ভিক এর মানটা চলে আসবে। আমরা মোটামুটি এটা সবাই জানি, ক্যালকুলেটরে যে 5 নাম্বারে গেলাম, প্রথমটাতে গেলাম। তাহলে ইকুয়েশন প্রথমে কত? 4, তারপর এটা হচ্ছে -2, সমানের পরে হচ্ছে 5, এটা হচ্ছে -2, 3, সমানের পরে হচ্ছে -2। তাহলে কত আছে? 1.375। তো V1 এর মান বের করে তো আমার আর লাভ নাই, ভি কে বের করলে চলতেছে। তাহলে ভি কে হচ্ছে 1.375। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এই অ্যান্সারটা কখন আসলো? যখন আমরা এইটাকে গ্রাউন্ড ধরে নিলাম। আমরা যদি এইটাকে গ্রাউন্ড না ধরে এইটাকে ধরতাম তাহলে কত আসতো? আচ্ছা, এটা আমি একটু দ্রুত দেখাই দিই। মানে আমরা কি বলতেছি, যে এইটাকে আমরা গ্রাউন্ড না ধরে এইটাকে যদি গ্রাউন্ড ধরতাম তাহলে উত্তর কি আসতো? অবশ্যই আলাদা উত্তর আসতো, কারণ গ্রাউন্ডের কারণে ভোল্টেজ চেঞ্জ হয়,
কিন্তু ভোল্টেজ ডিফারেন্স সেম থাকে, আমাদের তো ভোল্টেজ চাইছে, তো আলাদা অ্যান্সার আসবে, এটা স্বাভাবিক। আচ্ছা, এখানেও তাহলে আমরা কি, এটা 0 ভোল্টেজ, তাহলে এখানে কেসিএল অ্যাপ্লাই করি। কেসিএল অ্যাপ্লাই করলে কত আসবে? ভি কে -3 -V2 ডিভাইডেড বাই 10, দেন ভি কে -V2 ডিভাইডেড বাই 10 প্লাস ভি কে ডিভাইডেড বাই 10, এই যে -0 তো আর করার দরকার নাই, প্লাস ভি কে -2 ডিভাইডেড বাই 10 ইকুয়াল 0। তাহলে সেম লসাগু করে 10 যদি বাদ দিই, ভি কে আছে কয়টা দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, আর ভি2 আছে একটা, দুইটা, হ্যাঁ দুইটা, সমান এই যে -3 আর -2 মানে হচ্ছে -5, যেটা সমানের ওই পাশে চলে গেলে +5 হয়ে যাবে। এটা হচ্ছে ইকুয়েশন 1। সেম ভাবে যদি আমরা এই ভি2 তে কেসিএল অ্যাপ্লাই করি, কত আসে? ভি2 +3 -ভি কে ডিভাইডেড বাই 10 প্লাস ভি2 -ভি কে ডিভাইডেড বাই 10 ভি2 -0 ডিভাইডেড বাই 10 ইকুয়াল 0। তাহলে এখানে যদি আমরা লসাগু করে দিই, কত আসে? এই যে ভিকে হচ্ছে একটা, একটা দুইটা, মানে -2 ভিকে, প্লাস ভি2 একটা, দুইটা, তিনটা, মানে 3 ভি2 ইকুয়াল, এই যে 3, সেটা সমানের ওই পাশে চলে গেলে হয় -3। তার মানে আগের মতোই থাকতেছে, এটা 4 ঠিক আছে, -2 ঠিক আছে, এটা 5 এটাও ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে -2 ওকে, এটা 3 ওকে আছে, এইটা শুধুমাত্র চেঞ্জ হচ্ছে, -2 এর জায়গায় হবে -3। এটা কত আসতেছে? 1.125। তাহলে আমি যদি এখানে গ্রাউন্ড ধরে নিই, তাহলে সেই ক্ষেত্রে আমার ভি কে হবে 1.125 ভোল্টেজ। যে যেটা ধরে নেবেন সেটাই সঠিক হবে, যেহেতু প্রশ্নে দেওয়া ছিল না। আর প্রশ্নে যেখানে ধরে দিবে সেটা তো অবশ্যই ফিক্সড করাই লাগবে, সেখানে আর কোনো ধরার উপায় নাই। তো এই হচ্ছে মোটামুটি এই প্রশ্নের সমাধান। তো এই প্রশ্ন বলতে যে শুধু এটাই হবে বিষয়টা এরকম না, এই টাইপের যে কোনো প্রশ্ন, জাস্ট এই কনসেপ্টটা খেয়াল রাখবেন। এই প্রশ্নটা ইনক্লুড করার দুইটা কারণ, একটা এই যে গ্রাউন্ডের কনসেপ্ট দেখানো, আর একটা এইখানে মোটামুটি বলা যায় 70-80% স্টুডেন্ট কিন্তু ভুল করার চান্স থাকবে। অনেকেই কি করবে, ভি কে -2 ডিভাইডেড বাই 10 বসাই দিবে, যেটা কিন্তু ভুল। আবার এইখানে একই কাহিনী, ভি কে -3 ডিভাইডেড বাই 10 বসাই দিবে, বাট অ্যাকচুয়ালি হবে ভি কে -3 -ভি2 ডিভাইডেড বাই 10। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের গ্রাউন্ড আর নোডাল টাইপের যে ঝামেলাযুক্ত জিনিস আসার মতো সেইটা, এগুলো একটু খেয়াল করে পড়বেন। ওকে, আমরা নেক্সট টপিকে যাচ্ছি। আচ্ছা, এখানে দেখেন এই সার্কিটটা খুবই ইজি, বাট আমার উদ্দেশ্য এটা না। উদ্দেশ্য হচ্ছে আহ, যদি এই টাইপের বা যে কোনো টাইপের কোশ্চেন দিয়ে আমাকে বলে যে কোন সোর্সটা পাওয়ার ডেলিভার করতেছে নাকি অ্যাবজর্ব করতেছে, এই প্রশ্ন মনে করেন আমাদেরকে বলে দিল, আমরা বুঝবো কি করে যে কোন সোর্সটা পাওয়ার ডেলিভার করতেছে নাকি অ্যাবজর্ব করতেছে, আর সেটা কত? তো স্বাভাবিক কথা, অনেকে হয়তো সাদিকু পড়ছেন, সেটা ফলো করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আরেকটা জিনিস আমি বলি, এইটা দ্বারা বোঝাটা একটু সহজ। আপনি সাদিকু যদি ফলো করেন করতে পারেন, আর সেই ক্ষেত্রে একটু ঝামেলা আছে, সার্কিট ধরা একটু ঝামেলা। বাট আমি আরেকটা সহজ সিস্টেম বলে দিই, যে এইটা দিয়ে যদি করেন তাহলে ম্যাথ ক্যালকুলেশনটা আর একটু সহজ হবে। আচ্ছা, পিডিএফ কি দেখতে পাচ্ছেন? এই দেখতে পাচ্ছি। ওকে, তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্স,
এটা হচ্ছে আমাদের কারেন্ট সোর্স। সোর্সের ক্ষেত্রে আমরা কি করব, ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে প্লাস টার্মিনাল থেকে একটা কারেন্ট বের হচ্ছে এরকম তীর চিহ্ন দিয়ে এই কারেন্টটা বের করব এবং এই কারেন্টের সাথে ভি গুণ করব। একইভাবে কারেন্টের ক্ষেত্রে আমরা কারেন্টের যেই অ্যারো চিহ্নটা আছে সেখানে ভোল্টেজের প্লাস চিহ্ন দিব, অপোজিটটা মাইনাস দিব, সেই ভোল্টেজ নির্ণয় করব এবং এই ভোল্টেজ আর কারেন্ট গুণ করব, মানে এই যে পি সমান ভিআই। একটা সোর্সের কাজ কি, একটা সোর্সের কাজ কারেন্ট বের করে দেওয়া। সেম ভাবে কারেন্ট সোর্স কি করবে, কারেন্ট সাপ্লাই দিবে। তার মানে এই অবস্থায় যদি আমরা দেখি যে পাওয়ারটা পজিটিভ আসছে, এর মানেই বোঝাবে যে এই সোর্সটা পাওয়ার ডেলিভার করতেছে। এখন আপনি বলতে পারেন সাদিকুতে তো আমরা দেখছিলাম যে নেগেটিভ আসলেই ডেলিভার, সেটাও সঠিক, কারণ সে অন্য জিনিসকে এই চিহ্ন ধরে নিচ্ছে। মনে করেন আমি যদি উত্তর দিককে পজিটিভ দিক ধরে নিই, বাই ডিফল্ট দক্ষিণ দিক নেগেটিভ হয়ে যাবে। এখন কারোর ইচ্ছা হলো যে না আমি দক্ষিণকেই পজিটিভ ধরবো, তাহলে তার জায়গা মানে তার হিসাবে উত্তর হবে নেগেটিভ। এখন এটা টোটালি আপনার ইচ্ছা, আপনি কোন ভাবে ধরবেন। বাট এইভাবে ধরলে সুবিধা হচ্ছে আপনার সোর্সের যে বৈশিষ্ট্য সেটা আপনার মনে রাখা সহজ। একটা ভোল্টেজ সোর্স কারেন্ট বের করে দিবে, এটাই স্বাভাবিক। একটা কারেন্ট সোর্সের যে অ্যারো চিহ্ন আছে এটা ভোল্টেজের প্লাস, এটাই স্বাভাবিক। অথবা দেখেন এইটাকে এটার সাথে কল্পনা করেন, এই যে ভি এর প্লাস থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে, কারণ এটা কিন্তু মনে রাখা আপনার জন্য সহজ। এইভাবে পাওয়ার পজিটিভ আসলে সেটাকে আমরা বলবো ডেলিভার, নেগেটিভ আসলে বলে দেবো অ্যাবজর্ব। শেষ, ঝামেলা কিন্তু এখানেই শেষ। অ্যাবজর্ব কথাটা যখনই লিখে ফেলবো তখন আর মাইনাস লেখার দরকার নেই, কারণ আমি তো লিখে দিচ্ছি যে অ্যাবজর্ব। বিষয়টা হচ্ছে এইরকম বিষয়। মানে ধরেন একজনের পাওয়ার আসলো -20, আমি -20 না লিখে লিখে দেবো যে অমুক জিনিস 20 ওয়াট অ্যাবজর্ব করতেছে, তাহলে কিন্তু আর কোনো ঝামেলা নাই। এবার আসি সার্কিটের ক্ষেত্রে। আচ্ছা, এই যে 10 ভোল্টেজ, এটা একটা ভোল্টেজ সোর্স, তার মানে আমাকে কোন কারেন্ট বের করতে হবে, এই কারেন্ট বের করতে হবে। তাহলে আমাকে এই কারেন্টটা বের করতে হবে। ধরেন এই কারেন্টের নাম দিলাম আইভি, মানে ভোল্টেজ সোর্সের কারেন্ট। আর এই যে কারেন্ট সোর্স আছে, কারেন্ট সোর্সের জন্য কোন ভোল্টেজ বের করা লাগবে, এই ভোল্টেজ বের করা লাগবে, এর নাম দিলাম ভিআই, মানে কারেন্ট সোর্সের ভোল্টেজ। এই মার্কটুকু আপনাদের আগেই করে নিতে হবে, কারণ এটাই আমাকে বলে দিবে যে কোন সোর্স আসলে পাওয়ার ডেলিভার করতেছে নাকি অ্যাবজর্ব করতেছে। ওকে, এইবার বাকি যে অংশটুকু আছে সেটা আপনার যেভাবে ইচ্ছা সেভাবে করেন। আপনি নোডাল করতে পারেন, তারপরে যদি মনে করেন যে আপনি হচ্ছে মেশ অ্যানালাইসিস করবেন, তাও কোনো সমস্যা নাই। তাহলে আমরা একটা কাজ করি, মেশই করি। আচ্ছা, মেশ অ্যানালাইসিস যদি করি, এই যে I2টা আছে সেটা খেয়াল করে দেখেন 5 অ্যাম্পিয়ারের উল্টা ডিরেকশনে। তার মানে যে 5 অ্যাম্পিয়ার উপরের দিকে যাচ্ছে, I2টা নিচের দিকে আসতেছে, তার মানে I2 সমান আমরা লিখতে পারি -5। আর এই যে মেশটুকু আছে এইখানে যদি আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করি, কত আসে, -10। এর ভিতরে দেখেন এই যে I1, এর ভিতরে দেখেন I1 -I2, তাহলে +4 আর 6 হচ্ছে 10I1 -6I2 = 0। মানে যে এইখানে আমরা কেভিএল অ্যাপ্লাই করলে যা আসে, তাহলে 10I1 এটা সমান কত লেখা যায়, সমানের এই পাশে চলে গেলে হয় 6I2 + 10। তো I2 আবার দেখেন -5, তাহলে -5 আর 6 মিলে কত হয়, 5 × 30 + 10 মানে -20।
তাহলে I1 আসতেছে -2 অ্যাম্পিয়ার। এবার একটু খেয়াল করে দেখেন, I1 যা IV ও তাই, তখন আমরা বলতে পারি IV সমান হচ্ছে -2 অ্যাম্পিয়ার। কিন্তু এই যে এই ভোল্টেজটা আমরা জানি না, এই ভোল্টেজটা অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এইখানে আমাদের একটা কি করতে হবে, KVL অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু পেয়ে গেছি আমরা, আপাতত এখানে পড়ে থাক। এখানে আমরা একটা মেশ অ্যানালাইসিস করব, বা সরি কেভিএল, যাই বলি এক কথায় কেভিএল করব। তাহলে এখানে যদি কেভিএল করি কত আসে দেখেন, এই যে +VI +6I2 +3I2, মানে +9I2 -6I1 = 0। তাহলে VI এটা সমান কত আসতেছে, 6I1 -9I2। 6I1 মানে হচ্ছে কত, 6 × 2 মানে হচ্ছে -12, -I2 মানে আবার দেখেন -5, তাহলে 5×9 = 45, কিন্তু এটা +45 হয়ে যাচ্ছে। তাহলে 45 থেকে যদি 12 বাদ দেই কত আসে, এই যে 33 আসতেছে। তাহলে এবার ভোল্টেজ সোর্সের যে পাওয়ার, সেটা সিম্পলি কত আসতেছে, এই পাওয়ারটাকে আমরা বলবো হচ্ছে ডেলিভার পাওয়ার। কেন? কারণ এই যে কারেন্ট বের হয়েছে এটা ধরে নিছি, আর ভোল্টেজ এইটা। এবার একটু খেয়াল করে দেখেন, নর্মালি আমরা যখন এই চিহ্নগুলো ফিক্সড করে দিব, তখন অ্যান্সার পজিটিভে আসতে হবে। আসলেই বুঝবো যে হ্যাঁ আমাদের অ্যাজাম্পশনটা ঠিক আছে, আমরা তো একটা অ্যাজাম্পশন করে নিছি। তাহলে এটা করলে কত আসে, 10 × IV কত, এই যে -2 চলে আসছে -20। খেয়াল করেন, আমরা অ্যাজাম্পশন করছিলাম যে পাওয়ার সাপ্লাই দিচ্ছে অথবা ডেলিভার করতেছে, তাহলে অবশ্যই সেটা প্লাস আসা উচিত ছিল, কিন্তু দেখতেছি ডেলিভার কথাটা লিখে সেটা চলে আসছে মাইনাস। তার মানে এ আসলে পাওয়ার ডেলিভার করতেছে না, বরং পাওয়ার অ্যাবজর্ব করতেছে। কি পরিমাণ, এই যে 20 ওয়াট পরিমাণ। তাহলে আমরা লিখতে পারি ভোল্টেজ সোর্স অ্যাবজর্ব 20 ওয়াট। এই কথাটা কি বুঝতে পারছেন? এটা যদি প্লাস চলে আসতো, আমরা বুঝতাম যে হ্যাঁ তাহলে আমাদের অ্যাজাম্পশনটা ঠিক আছে। অনেকে বলতে পারেন যে আমরা যদি সাদিকু ফলো করতাম, তাহলে কি কি হতো, তাহলে হয়তো যে এই মানটাই একবারে +20 চলে আসতো, আর তখন আমরা বলতাম যে অ্যাবজর্ব করতেছে। তো ঘুরে ফিরে কিন্তু ফাইনাল অ্যান্সার সেমই আসছে। সাদিকু ফলো করলে কি হতো, এই কারেন্টটাকে উল্টা ধরতে হতো। তো এই উল্টা উল্টা বারবার করা লাগতেছে, এই জন্যই আমরা যে কোনো একটা নিয়ম ফলো করব। আপনার যেটা সুবিধা সেটা ফলো করেন, কোনো সমস্যা নাই। কারেন্ট সোর্সের ক্ষেত্রে পাওয়ারটা কত লিখবো, কারেন্ট তো 5, আর ভোল্টেজ বের করছি কত, এই যে 33, তাহলে গুণ করলে কত হয়, 33 × 5, 165। এই দেখেন প্লাসই আসছে, তার মানে অবশ্যই কারেন্ট সোর্স কি করতেছে, পাওয়ার ডেলিভার করতেছে। কত ওয়াট, 165। এই হচ্ছে সোর্সের ক্ষেত্রে আমরা কিভাবে বের করব সেটা। তো বাকিগুলো তো পাওয়ার সবাই অ্যাবজর্বই করতেছে, যেমন এই যে 4, 6, 3, এরা সবাই কিন্তু পাওয়ার অ্যাবজর্ব করতেছে। 4-এর ভিতরে I1 পরিমাণ কারেন্ট চলতেছে, I1 হচ্ছে 2, 4 স্কোয়ার করে দিলে তো পজিটিভ হয়ে যায়। তাহলে 4 × 4, তাহলে এ কতটুকু পাওয়ার অ্যাবজর্ব করতেছে, 16 ওয়াট প্লাস। এর ভিতরে কারেন্ট যাচ্ছে I1 -I2, I1 হচ্ছে -2, আর I2 হচ্ছে -5, মানে মাইনাস মাইনাসে +5, তার স্কোয়ার গুণ এই যে 6, এত প্লাস। এর ভিতরে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, যে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে 5 স্কোয়ার × 3,
তাহলে দেখেন এরা সবাই মিলে কত ওয়াট পাওয়ার লস করতে মানে অ্যাবজর্ব করতেছে 145 ওয়াট, আর ভোল্টেজ সোর্স করতেছে 20 ওয়াট। তাহলে এইটার সাথে যদি 20 যোগ করে দিই, তার মানে পুরো সার্কিটের সবাই মিলে 165 ওয়াট পাওয়ার অ্যাবজর্ব করতেছে। আর কারেন্ট সোর্স দেখেন এই যে 165 ওয়াট পাওয়ার ডেলিভার করতেছে। তো এইটাই তো আমরা জানি কোন একটা সার্কিটে যতগুলো মানে যত যেই পরিমাণ পাওয়ার ডেলিভার্ড হবে, ওই একই পরিমাণ পাওয়ার কিন্তু অ্যাবজর্ব হইতে হবে। তাহলে কোনো সার্কিট দিয়ে কিন্তু এভাবে কোশ্চেন আসতে পারে যে কোনো একটা সোর্স পাওয়ার কি ডেলিভার করতেছে নাকি অ্যাবজর্ব করতেছে, এবং যদি করে সেটা কি পরিমাণ। তাহলে এইভাবে আপনারা বের করে ফেলতে পারেন। এটা কি সবাই বুঝতে পারছেন? ভাই কথা কি শোনা যায় ভাই? হ্যাঁ বলেন। এই যে এইখানে যে একটা লুপ নিছেন, V1 + 9i2 - 6i1, এটা কিভাবে হলো? 9 কোথায় পেলেন এটা? কোনটা কোনটা আচ্ছা আচ্ছা, এই যে দেখেন আমি যদি এই লুপের কথা বলি, I2 কারেন্টটা দেখেন এই যে 6 আর এই যে জি। 3, তাহলে 6 আর 3 কি 9 না? হ্যাঁ, নয়। এই যে I2, 6i2 প্লাস 3i2, তাহলে একবারে 9i2 লিখে দিতে পারি। এই যে এটাই সেটা লিখছি। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথটা দেখি। এটা হচ্ছে আরেকটা বিষয়, এটা হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন। তো সোর্স ট্রান্সফরমেশন মানে হচ্ছে আমরা একটা ভোল্টেজ সোর্সকে কারেন্টে এবং কারেন্ট সোর্সকে ভোল্টেজে কনভার্ট করে ফেলতে পারি। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, এইখানে কিন্তু অনেকেই কনফিউজড হয়ে যান। সেটা হচ্ছে আমাদেরকে যেই পয়েন্টের ভোল্টেজ বের করতে বলবে, হয় সেই পয়েন্টটা ফিক্সড রেখে দিবেন, নয়তো সেই দুইটা পয়েন্টের মাঝখানে যারা আছে তাদেরকে ফিক্সড রেখে দিবেন। এটা টোটালি আপনার ইচ্ছা। আমি কথাটা কি বললাম সেটা ম্যাথ করে দিলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমি ঠিক কি বোঝাইতে চাচ্ছি। তবে অবশ্যই সেকেন্ড যে অপশনটা বললাম সেটা ঠিক রাখাটা সবচেয়ে ভালো, কারণ এখানে ভুল হওয়ার চান্স সবচেয়ে কম থাকে। তাহলে আমি ওইটাই প্রথমেই করতেছি, মানে যেটা ভুল হওয়ার চান্স কম থাকে সেটাই আমি প্রথমেই করতেছি। প্রথম নিয়ম হচ্ছে V0 আমাদেরকে বের করতে বলতেছে সোর্স ট্রান্সফরমেশন দিয়ে। যেহেতু V0 বের করতে বলতেছে, আপনি এই 8 ওহমের গায়ে টাচই করবেন না, যেরকম আছে ওই রকম রেখে দেন। ওইটার গায়ে টাচ করার দরকার নাই, বাকি সবাইকে কনভার্ট করে ফেলেন, কিন্তু ওইটা যেরকম আছে সেরকমই থাকবে। তাহলে এইটাকে যদি কনভার্ট করেন, কারেন্ট সোর্স তার সাথে প্যারালালি রেজিস্ট্যান্স থাকলে কনভার্ট হয়ে একটা ভোল্টেজ সোর্স হবে, আর তার সাথে সিরিজে রেজিস্ট্যান্স আসবে। এবং এই যে কারেন্টের যে অ্যারো চিহ্ন আছে সেটা হবে ভোল্টেজ সোর্সের প্লাস টার্মিনাল। তাহলে এই 4 ওহম কিন্তু এর সাথে সিরিজে চলে আসবে। আর এইখানে যে সোর্সটা নিব, এইটার এই অ্যারো চিহ্নটা হবে প্লাস, আর এইটা হবে মাইনাস। তাহলে এইটুকুকে কনভার্ট করে আমি ইজিলি এটা বানাই ফেললাম। তাহলে এটা হচ্ছে 4ই থাকবে, কত ভোল্টেজ, ভি সমান I × R। তাহলে এই যে 3 × 4 = 12 লিখে দিলাম। ওকে, এই রেজিস্ট্যান্স দেখেন এর সাথে যা আছে এরকম থেকে যাবে। এইটাকে কিন্তু আমি কোনো কিছু টাচ করব না, যেই রকম আছে ওই রকমই থাকবে। অর্থাৎ এই যে 8 ছিল আর এইখানে যে V0 ছিল এইটা আমরা টাচ করব না।
একইভাবে এই ভোল্টেজ সোর্স যদি এরকম থাকে, এদেরকে আমরা কি করতে পারি, কারেন্ট সোর্সে কনভার্ট করে ফেলতে পারি। কারেন্ট সোর্স মানে রেজিস্টরটা চলে আসবে প্যারালালে, আর ভোল্টেজ সোর্সের জায়গায় চলে আসবে কারেন্ট সোর্স, এবং কারেন্টের চিহ্ন কিরকম হবে, প্লাস টার্মিনালে কারেন্টের অ্যারো চিহ্ন যাবে। আই সমান ভি ডিভাইডেড বাই আর, তার মানে 12/3 করলে হয় 4। এটা কিন্তু 3ই থেকে যাবে। এবার দেখেন, এই যে 2 আর 4 এরা মিলে কত হয়, 6। তাহলে কল্পনা করেন এটা একটা ভোল্টেজ সোর্স, আর তার সাথে সিরিজে আছে 6 ওহম। তাহলে এদেরকে আবার কি কারেন্ট সোর্সে কনভার্ট করে ফেলা যায়। এই 6 চলে আসলো এইখানে, এদের পরিবর্তে একটা কারেন্ট সোর্স নিব। আমরা জানি প্লাসে হয় অ্যারো, এটার গায়ে এখনো টাচ করবো না, যেরকম আছে সেরকমই থাকবে। খেয়াল করে দেখেন, এই কারেন্ট সোর্স আর এই কারেন্ট, আচ্ছা এই কারেন্ট আবার কত হবে, আই সমান ভি বাই আর, মানে 12/6, মানে এটা 2 অ্যাম্পিয়ার হয়ে যাবে। এবার মনে রাখবেন, যদি দেখতে পাই যে দুইটা কারেন্ট সোর্স প্যারালালে চলে আসছে, তাহলে তাদেরকে আমরা যোগ বিয়োগ করে দিতে পারি। একই ডিরেকশন হলে যোগ, বিপরীত ডিরেকশন হলে বিয়োগ। সেই ক্ষেত্রে বড় যেই কারেন্ট সোর্স থাকবে তার ডিরেকশনকে ফলো করবে। এটা বড় 4 অ্যাম্পিয়ার, তাহলে এর ডিরেকশনকে ফলো করবে। তার মানে এমন একটা কারেন্ট সোর্স নিব যার ডিরেকশন উপরের দিকে থাকবে। যেহেতু এটা এটা বিপরীত, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ হয়ে যাবে। 4 থেকে 2 বিয়োগ করলে হয় 2। যেহেতু প্যারালাল, এই পাশে বসাইলেও যা কথা, এই পাশে বসাইলেও তাই কথা, এতে এত কিছু যায় আসে না। এই যে 6 আর এই পাশে যে 3, এরাও তো প্যারালাল, তাহলে এই দুইজনকে মিলে একটা বানাই ফেলা যায়। এখনো কিন্তু এটা আমি টাচ করি নাই, যেরকম ছিল সেরকমই আছে। আচ্ছা, 6 আর 3 প্যারালাল করলে কত আসে? 6 × 3 ডিভাইডেড বাই 6 + 3, 2 আসে। এখানে চাইলে আপনি কি বলে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে দিতে পারেন, অথবা আরেকটা কাজ করতে পারেন। মানে আমরা যেহেতু করতেছি, আরেকটা লাইন করি, পরীক্ষার হলে আপনার যেভাবে ইচ্ছা করতে পারেন। এইটাকে আবার আমরা ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স মানে ভোল্টেজ সোর্সে কনভার্ট করে ফেলতে পারি। অ্যারো চিহ্ন উপরে, তাহলে প্লাস যাবে উপরে। তাহলে ভি সমান আই ইন্টু আর, মানে 2 × 2 = 4। তাহলে যে ভি নট কত হবে, ভোল্টেজ ডিভাইডার রোল, যার ভোল্টেজ বের করব সেটা, ডিভাইডেড বাই দুইজনের যোগফল, 8 আর 2 10 ইন্টু 4। তাহলে 4 × 8 = 32, 32/10 মানে 3.2 অ্যাম্পিয়ার, সরি সরি 3.2 ভোল্টেজ। এটা কি বুঝতে পারছেন? ভাই উপরে একটু যান, উপরে একটা কোশ্চেন ছিল। বলেন। এই যে কারেন্ট সোর্স থেকে যে ভোল্টেজ সোর্সে আসলাম, 12 ভোল্ট, হুম, এটা ভাই এটা এই চারটা মাইনাসের সাইডে গেল কেন? প্লাসের সাইডে আনেন, কোনো সমস্যা নাই তো। সিরিজে আগে পরে কিছু যায় আসে না, সব সেম। আমি এই সাইডে, আমি যদি এই প্লাসের সাইডে আনি তাহলে কি হবে? অবশ্যই হবে, কোনো সমস্যা নাই। ও সিরিজ আচ্ছা, মানেই ঠিক তো আছে। একটার পরে আরেকটা, আপনি আগে পিছিয়ে দেন, কোনো সমস্যা নাই। এর ভিতরে যে কারেন্ট ফ্লো করতেছে, ওই তারকে যদি এখানে দিতাম, তার ভিতরে একই কারেন্ট ফ্লো করতো, কারণ এটা তো সব সিরিজ লাইন। ও আচ্ছা, বুঝতে ঠিক আছে। পারছেন? জি ভাই। আচ্ছা,
আর এইসব জিনিস যদি না বলে দেয়, যেমন আমি তো শেখাচ্ছি আপনাদের, যাতে যদি এটা বলে দেয় তাহলে কি করবেন, না বললে আপনি সিম্পলি নোডাল দিয়ে করে ফেলতে পারতেন, কোনো সমস্যা নাই, কত আসতে সেটা করলে ওকে। আচ্ছা, এইটা গেল সবচেয়ে সহজ উপায়। সহজ উপায় মানে আপনি যদি 8 কে মিক্সড করে ফেলতেন, তাহলে এই যে ভি নট এটা কিন্তু মিক্সড। অনেকেই কি করে, অনেকেই 8 কে মনে রাখে, মানে সে খেয়াল রাখে যে এই 8 যদি এখান থেকে সরে অন্য জায়গায় চলে যায়, এই ভি নটও সরে অন্য জায়গায় চলে যাবে। বাট এটা একটা ভুল ধারণা। 8-এর কোনো বিষয় না, বিষয় হচ্ছে এই দুইটা পয়েন্ট, আমি চাইলেই 8 কে সরাই ফেলতে পারবো, কিন্তু এই দুইটা পয়েন্টের ভোল্টেজই সবসময় ভি নট থাকবে। ওইটা মনে রাখা একটু কঠিন, ভুল করে ফেলার চান্স সবচেয়ে বেশি থাকে, এজন্য ওই নিয়মটা নর্মালি আমি প্রেফার করি না। এটা ভালো নিয়ম, কারণ আমি এই দুইটা পয়েন্টকেও দেখেন পুরো ম্যাথ জুড়ে কোথাও সরাইতে দেই নাই, 8 কেও সরাইতে দেই নাই। তবে আমি চাইলেই 8 কে সরাই ফেলতে পারতাম, কোনো সমস্যা নেই। কিন্তু মনে রাখতে হবে, 8 সরে যায় যাক, কিন্তু এই দুইটা পয়েন্টের ভোল্টেজ সব সময় কত থাকবে, ভি নট থাকবে, এইটা যেন কখনো না সরে। যেমন এই সার্কিট থেকে আমরা এই কাজটা করে ফেলতে পারতাম। আমি একটু শর্টে বলি যে আমি আসলে বলতে চাচ্ছি কি। এই যে 3 আছে আর 8 আছে, এরা প্যারালাল। আপনার ইচ্ছা হলো যে এই দুইজনকে আমি কি করে দেব, প্যারালাল বানাই একটা বানাই ফেলবো, মানে 8 আর 3 হয়ে গেল একটা। তারপরে এই যে এগুলো তো 6 আছেই, এরকম আসলো। যদিও এই ম্যাথের ক্ষেত্রে এটা আসলে সার্কিটই এরকম সহজে মিলে গেছে, এই জন্য জিনিসটা বোঝানো একটু মুশকিল, কারণ এগুলো সব প্যারালাল চলে আসছে, তো মিক্সড করে ফেললেও আসলে কিছু যায় আসে না। তো এখানে আসলে এক্সাম্পলটা দেয়া একটু ঝামেলা, কারণ ওইটা আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা আসবে না। প্যারালাল আপনি যেভাবে করেন মিলে যাবে। শর্টে বলি, শর্টে হচ্ছে এই 8 কে যদি আমি কনভার্ট করে ফেলতাম অন্যদের সাথে, তাহলে 8 ওদের সাথে মিশে যাইতো। কিন্তু আমরা মনে রাখবো সবসময় এই যে পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুই মাথার ভোল্টেজকে সবসময় ভি নট আকারে মার্ক করে রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। 8 ছুটে যায় যাক, কিন্তু এই দুইটা পয়েন্টের ভোল্টেজের নাম যে ভি নট, এইটা আমাকে ফিক্স রাখতে হবে, এইটা সবসময় মনে রাখবে। এখন ওইটা মানে 8 কে ছুটাই ফেলে ওইটা ধরে রাখাটা একটু কষ্ট, কারণ ভুল হওয়ার চান্স থাকে। এজন্য আপনি মানে আমি বলতেছি 8 কেও সরাবেন না, এই দুইটা পয়েন্টকেও সরাবেন না, দিয়ে ম্যাথ করে দেবেন সহজ হিসাব, তাহলে ভুল হওয়ার আর কোনো চান্স থাকবে না। এই হচ্ছে মোটামুটি আমাদের ম্যাথ, এই টাইপের ম্যাথ সলভ করার সিস্টেম, যে কিভাবে আমরা সলভ করব। আচ্ছা, এটা আমি একটু, যেহেতু দিয়ে করলাম অ্যান্সার আমি ঠিক জানি না যে কত হবে, এটা কাজ করি, আমি এখানে একটু নোডাল দিয়ে টেস্ট করে দেখি যে ঠিক আছে কিনা। এইটাকে আমরা এইখান থেকে করি তাহলে ভালো হবে। এটার নাম হচ্ছে এক্স 5 12 /6, divided by 100। হ্যাঁ ঠিক আছে, 3.3 আনসার। তাহলে এইগুলা একটু মোটামুটি সাদিকু থেকে এক্সাম্পল কিছু প্রবলেম সলভ করলে হবে, বেশি না দেখলেও চলবে। আচ্ছা, এই টাইপের কিছু হচ্ছে আমাদের থেভেনিন আসতে পারে। সবসময় মনে রাখবেন, থেভেনিন মানেই হচ্ছে একটা ভোল্টেজ সোর্স, তার সাথে একটা রেজিস্টর। থেভেনিন নিয়ে কিছু ভুল ধারণা আমাদের আছে, ভুল ধারণা গুলা কি কি। প্রথম ভুল ধারণা এ বি নিয়ে। কেমন এ বি? এই জায়গায় দেখতেছি ভি এ বি যা কথা, ভি থেভেনিনও তাই কথা, কারণ এই যে ওপেন সার্কিট। কিন্তু একটু বলেন তো, এইখানে যদি একটা রেজিস্টর চলে আসে, তাহলে কি ভি এ বি আর ভি থেভেনিন সমান হবে?
ভি থেভেনিন কিন্তু সমান হবে না। তার মানে ভি এবি কে ভি থেভেনিন তখনই বলা বলা যাবে যখন এ বি ওপেন থাকবে। এ বির ভিতরে অন্য কিছু চলে আসলে ভি এবি কে ভি থেভেনিন বলা যায় না। এটা কিন্তু একটা অন্যতম বড় ভুল ধারণা, অনেকের মাথায় থেকে যায় যে ভি এবি মানেই ভি থেভেনিন। ভি এবি সমান ভি থেভেনিন তখনই হবে যখন ভি এবিটা ওপেন থাকবে। মাঝখানে অন্য কিছু চলে আসলে তখন কিন্তু আলাদা আলাদা, কারণ এখানে কিছু ড্রপ খাবে, এখানে কিছু ড্রপ খাবে। দেখ, প্রথমটা বললাম। দ্বিতীয়ত, এই যে ব্ল্যাক বক্স এই টাইপের জিনিস যদি থাকে, তো সার্কিট তো এরকম, মানে নর্মালি এর ভেতরে এরকম একটা সার্কিট আছে, আর বাইরে তো দেখতেই পাচ্ছি যে একটা ভেরিয়েবল রেজিস্টর আছে। এই যে এই ভিটা আসলে কোন ভি খেয়াল করে দেখেন, এই ভি কিন্তু রেজিস্টরের দুই মাথার ভোল্টেজ। তার মানে এইটাকে কিন্তু ভি থেভেনিন বলা যাবে না, এই ভিটা আসলে এইটা। আর এই যে অ্যামিটারের যে কারেন্ট সেটা আসলে কোনটা, এই যে যে রেজিস্টর আছে তার ভিতরে যেই কারেন্টটা চলতেছে সেটা, এবং সেইটাই দেখেন এইখানে দিয়ে দিছে। তাহলে আমরা এইগুলা কিভাবে, আমরা এই নাম্বারটা নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছি না, বি নাম্বারটা করতে, যেহেতু থেভেনিন নিয়ে কথা বলছি। তাহলে আমরা কি বলতে পারি, ভি সমান আই ইন্টু আর, এই যে এই ভির কথা বলতেছি। আর ভি থেভেনিন সমান কত, এই ভোল্টেজ যোগ এইখানকার ভোল্টেজ ড্রপ মানে ভি থেভেনিন। তাহলে ভি থেভেনিন সমান হচ্ছে ভি প্লাস আই ইন্টু আর। তাহলে এই যে ভি কত, 6, ওই মোমেন্টে আই কত, 3, আর এর মান কত, 2। তাহলে আমি ভি থেভেনিন সমান বলতে পারি ভি হচ্ছে 6 প্লাস আই হচ্ছে 3 ইন্টু রেজিস্ট্যান্স হচ্ছে 2। তাহলে 6 আর 6 কত, 12। দ্বিতীয়ত, ম্যাক্সিমাম পাওয়ার ফ্রম দা বক্স, মানে আমাদেরকে আর থেভেনিন বের করতে হবে, দেন সেখান থেকে আমাদের হচ্ছে ক্যালকুলেশন করতে। আচ্ছা, ও ওয়েট ওয়েট ওয়েট, একটু ভুল হয়েছে, এত এত ইজি না। আচ্ছা, ভি থেভেনিন সমান হচ্ছে ভি প্লাস আই ইন্টু আর থেভেনিন, নট আই ইন্টু আর। হুম, এবার ইকুয়েশন করি। তাহলে ভি থেভেনিন সমান ভি হচ্ছে 6 প্লাস আই হচ্ছে 3 ইন্টু আর থেভেনিন। আমরা জানি না আর থেভেনিন কত, আর জানি বাট আর থেভেনিন তো জানি না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, ভি থেভেনিন মাইনাস 3 আর থেভেনিন সমান 6, এটা 1 নাম্বার ইকুয়েশন লিখতে পারি। একইভাবে আরেকটা ইকুয়েশন বানাইতে পারি এইভাবে, যে ভি থেভেনিন সমান, এই যে ভি, ধরেন আমি সেকেন্ডটা নিচ্ছি, আপনি চাইলে থার্ড নিতে পারেন, কোনো সমস্যা নাই, যেটা ইচ্ছা নিতে পারেন। তাহলে কত, 16 প্লাস আই, ওই মোমেন্টে আই কত, এই যে 2 ইন্টু আর থেভেনিন। তাহলে এই পাশে লিখলাম ভি থেভেনিন মাইনাস 2 আর থেভেনিন ইকুয়াল 16। তাহলে এই যে এই দুইটা কিন্তু আমরা ক্যালকুলেটরে সলভ করে দিলেই একবারে ভি থেভেনিন চলে আসবে, আর থেভেনিন চলে আসবে। তাহলে সলভ করেন, 5 নাম্বারে যাবে, 1 নাম্বারে যাবে। ওকে, তাহলে 1, দেন -3, দেন 6, এটা যাচ্ছে 1 -2, তাহলে ভি থেভেনিন হচ্ছে 36, আর থেভেনিন হচ্ছে 10। তো প্রশ্নে বলতেছে যে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম পাওয়ার ফ্রম দ্য বক্স। এই যে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স কত, আর,
তাহলে আমরা বলতে পারি ম্যাক্সিমাম পাওয়ার তখনই ট্রান্সফার করবে যখন আর এর ভ্যালু আর থেভেনিনের সমান হবে, অর্থাৎ 10 ওহম হয়ে যাবে। তাহলে সেই পি ম্যাক্সটা কত হবে? ভি থেভেনিনের স্কোয়ার ডিভাইডেড বাই 4 × R থেভেনিন। এটা মোটামুটি আমরা সবাই জানি। তাহলে ভি থেভেনিন কত? 36 স্কোয়ার। আর থেভেনিন হচ্ছে 4 × 10। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলেন। ভাই ওই যে ভাই এই ঠিক সময়ে তো ভাই এইটাই দেখাচ্ছিলেন ভাই, ওই যে গত দিনের যে ম্যাচটা আপনার খেয়াল আছে কি? ওই যে কোনটা? ফেভিনিনের, ওই যে বিটিসিএল এ একটা ম্যাচ দিছিল আপনার, ওই যে হুম। ম্যাক্সিমাম পাওয়ারের আর কি হ্যাঁ, আপনার। বলো। ওইটা ভাই একটু যদি এইটার সাথে, তো আপনি তো এখনই আচ্ছা, থেভেনিন আচ্ছা। করেছেন, এটা যদি একটু ওইটাই দেখেন, ডিটেলস খেয়াল করে শেয়ার দেখেন। করেন। এই যে আর এর এখানে কি একটা চিহ্ন আছে, দেখছেন? জি ভাই। এই চিহ্নর মানে হচ্ছে এটা ভ্যারিয়েবল। এর মান 5 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। জি ভাই। তাহলে এর ভ্যালু চেঞ্জ হতে 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 যদি আর থেভেনিনের সমান বা 10 ওহম হয়ে যায়, তখনই ও ম্যাক্সিমাম পাওয়ার কনজিউম করবে। হ্যাঁ ভাই, এইটা তো হচ্ছে ওই যে আপনার ম্যাক্সিমাম পাওয়ারের শর্তই হচ্ছে এইটা। হ্যাঁ, এবার এবার একটু বলেন তো, এইখানে আমি দিয়ে দিলাম 5 ওহম। এই 5 কি চেঞ্জ হয়ে 10 হওয়ার কোনো সুযোগ আছে? না, এটা তো কথা সুযোগ কি নাই বুঝতে ভাই। পারছেন? জি ভাই, বুঝতে পারছি, কিন্তু মানে আমার মানে এটা হচ্ছে থিঙ্কিংটা, মানে আমি যেরকম দেখছিলাম আর কি, আপনার তো এই যে মানে রেফারেন্সটা দিছিলাম আর কি, ওনার কথাটাই বলতেছি আর কি। উনি সম্ভবত এরকম বলতে চাইছিল যে সাপোজ ধরেন এখানে তো 5 ওহম আসলে অ্যাকচুয়ালি এটা ভেরিয়েবল না, কিন্তু যেহেতু আমার পিম্যাক্স বার করার কথা বলছে, সেহেতু আমি এই জায়গায় একটা অ্যাজাম্পশন লিখে যে সাপোজ এইখানে, মানে উনি বলতে চাচ্ছে যে বুঝতেছি যে এখানে এটা আমি হয় না, বুঝছি, তবুও আমি হচ্ছে এই বুঝছি। যে। হ্যাঁ, আমি মানে মানে এক কথায় আপনি কি বুঝাতে চাচ্ছেন আমি বুঝতে পারছি। যে এইখানে আর একটা লোড আছে, তাই তো? সেই লোডটা ভ্যারিয়েবল। দেন আমরা এইটা মিলাই যে আর থেভেনিন পাবো সেটা সমান করব। এখন সেটা করতে হলেও তো আমাকে লোড মেনশন করা লাগবে। লোডই না যদি না আপনি ভাই, ওইটা না। সার্কিটে না দেন, তাহলে আমি কিভাবে বুঝবো? না ভাই, ওইটা না, ওর অ্যাক্রোসে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ওইটাই ধরছেন যে ওইটার অ্যাক্রোসে ওইটা আছে, কিন্তু আমি মানে জাস্ট আমার বের করে দেখাতে বলছে, তাই আমি দেখালাম যে যদি এরকম হইতো তাহলে আমরা এরকম মান হ্যাঁ, পাইতাম, আর যদি এখন কথা না হচ্ছে হইতো তার জন্য তো আমাকে এটা লোড মেনশন করতে হবে। এখন এই সার্কিটে এরও কিন্তু একটা পাওয়ার আছে, জি এরও জি। পাওয়ার আছে, এরও হ্যাঁ হ্যাঁ পাওয়ার হ্যাঁ আছে। এখন কার হ্যাঁ হ্যাঁ। পাওয়ার চাচ্ছি সেটা সার্কিটে মেনশন করা লাগবে না? তাহলে ভাই এটা ওইখানে না কি দিলে দেবো কিভাবে ভাই, একটু করবেন? আপনি এক্স্যাক্টলি একটু দেখান তো ভাই। এই ভাই দেবে না ভাই, আমাদের সাবে এইগুলাই হ্যাঁ, ওই দিবে, তো তাই আমি এখন বললাম আপনি তো, যদি এটাই কাহিনী। এখন সেটা যদি করতে হতো, তাহলে অবশ্যই এখানে আর একটা দিয়ে আমাকে একটা ভ্যারিয়েবল লোড দিতে হতো যে এই হচ্ছে কাহিনী, এবার এর পাওয়ার বের করো। তো এর পাওয়ার যখন বের করব, তখন এও আর থেভেনিনে ইনক্লুড হবে, কারণ এও তো সার্কিটের একটা পার্ট। কারণ এও তো একটা পাওয়ার পাবে। বুঝতে তাহলে ভাই পারছেন? ওইটা আপনি সলভ করতেন কেমনে, ওইটা একটু দেখাই দেন যে আপনার যদি ওই কোশ্চেনটা আসতো আপনি ওইটা সলভ মানে কেমন লিখতেন। এই যে সিম্পল হিসাব ধরেন, এটা আমাদের সার্কিট। এখন যদি আচ্ছা। আমাকে 5 ওহমের পাওয়ার বের করতে বলে, তাহলে 5 ওহমের পাওয়ার কত হবে? আর থেভেনিন আই কত আসছে? স্কয়ার। 10। হ্যাঁ। ভি থেভেনিন কত আসছে? মানে 36। 36। তাহলে এর ভিতরে আই এর মান কত? আই সমান ধরেন। ভি বাই আর। হ্যাঁ হ্যাঁ। 5 ওহমের পাওয়ার কত? আই স্কোয়ার 5। এই হয়ে তাহলে গেল, ভাই শেষ। এই যে এবির ভিতরে যে 5 ওহমটাই যে লোড, তাহলে এইটাও ভাই কেমনে? ওখানে তো বলে নাই যে 17 ওহম লোড। কাহিনী লোড। হচ্ছে যে এইটা আমি এই জন্য বললাম যদি চাই। তো আমি জি। যাদের কাছে শুনলাম বেশিরভাগ জনই বলতেছে যে সার্কিটের পাওয়ারের কথা বলা ছিল। তো সার্কিটের পাওয়ার বললে তো এর পাওয়ার বের করে দিলেই শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন হবে 36 আই। এই হয়ে গেল। কারণ আমি তো জানি না যে এক্স্যাক্টলি কোশ্চেনে কি লেখা ছিল। যদি এর কথা বলে তাহলে এরটা বের করবেন, এর কথা বললে এরটা বের করবেন, হয়ে গেল। বুঝতে পারছেন? বুঝছি ভাই এখন। হ্যাঁ, সেটা বুঝছি, তারপরে ভাই ওরা যে আসলে কোনটা এখন কাউন্ট করবে যেহেতু আর আমি কি পরীক্ষা করবে দেই না নাই এটাই। এক্স্যাক্টলি, আমি আসলে দাবি দিয়ে বলতে পারতেছি না যে ল্যাঙ্গুয়েজ কি ছিল বা কারটা চাইছিল। বাট আমি যেটা শুনলাম যে
সার্কিটের পাওয়ারের কথা বলছিল। তো সার্কিটের জি পাওয়ার জি। হইলে এই ভোল্টেজ ইনটু কারেন্ট দিতে হবে, এটাই হচ্ছে সিস্টেম। হ্যাঁ হ্যাঁ। তবে ভাই ওই যে আপনি যেটা বললেন ওটাও তো আসলে লজিক্যালি ঠিক, বা ওইটাই আমরা থিওরিতে পড়ছি যে আসলে লোডটা যদি ভ্যারি না করে তাহলে তো আসলে আরটিআই হওয়ার সম্ভাবনা হয় না আর কি। মানে আর এই থেভেনিন জন্য এটা ওইটা, কারণ এখানে তো সমান হওয়ার কোনো অপশনই নাই, সেই ক্ষেত্রে ওই রকম হ্যাঁ হ্যাঁ আসবেও না। অপশন। জি ভাই। ওকে। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে মানে এটা তো নর্মাল হিসাব, মানে থেভেনিন বের করলাম এই সেই করলাম। আর একটা জিনিস, এটা একটু বড় ম্যাথ আমি নিছি, যদিও ম্যাথ আসা মানে আসলে ছোট ছোট ম্যাথই আসতে পারে। সেটা হচ্ছে যখন কোনো এই যে এরকম ডিপেন্ডেন্ট সোর্স থাকে, ডিপেন্ডেন্ট সোর্স থাকলেই যে আর থেভেনিন নেগেটিভ আসে বিষয়টা এরকম না। ইন্ডিপেন্ডেন্ট সোর্স মানে যেখানে এই টাইপের চিহ্নের কোনো সোর্স নাই, সবই যে গোল গোল, অথবা ধরেন আমরা নর্মালি যেরকম এই যে এরকম চিনি সেরকম, সেই ক্ষেত্রে আর থেভেনিন অবশ্যই পজিটিভ আসবে 100%। কিন্তু ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে আর থেভেনিন পজিটিভও আসতে পারে, আবার নেগেটিভও আসতে পারে। আর থেভেনিন নেগেটিভ, এটা আসলে বাস্তবে এর কোনো এক্সিস্টেন্স নাই, মানে রেজিস্ট্যান্স তো নেগেটিভ হয় না। এই নেগেটিভ আসার মানে হচ্ছে ওইখানে এমন এলিমেন্ট আছে যেটা আসলে রোধের মতো না, সেটা আসলে নিজে পাওয়ার নিচ্ছে না, বরং পাওয়ার দিচ্ছে। যেমন এই যে এই টাইপের সোর্স গুলো অ্যাকচুয়ালি দেখতে এত সুন্দর, বাট এ বাস্তবে এত সুন্দর না। এগুলো তৈরি করা হয় ট্রানজিস্টর, অথবা ওই যে মসফেট পড়ছেন সেই মসফেট বা এই টাইপের গুলো। তাহলে ট্রানজিস্টর কিন্তু একটা বড় সার্কিট, একটা ট্রানজিস্টরের সার্কিটটা একটা বড় সার্কিট, সেই বড় সার্কিটটা এখানে সাজানো আছে। মসফেটের একটা বড় সার্কিট মনে করেন এখানে সাজানো আছে। তাহলে ওই বড় সার্কিটের পরিবর্তে সহজে একটা ছোট সার্কিট, মানে ছোট একটা সিম্বল দিয়ে জিনিসটাকে বোঝাচ্ছে। তাহলে বাস্তবিকে এর কোনো এক্সিস্টেন্স নাই। এজন্য আর থেভেনিন নেগেটিভ আসার মানে হচ্ছে যে ও পাওয়ার সাপ্লাই দিচ্ছে। তো রেজিস্ট্যান্স যে নেগেটিভ এটা কিন্তু আঁকানো যায় না। আমি যে এরকম বসাই দিলাম -3 ওহম, এরকম করার উপায় নেই। তাই কোনো ম্যাথে যদি আর থেভেনিন নেগেটিভ আসে, আপনি ওইভাবে রেখে দিবেন, ওইভাবে অ্যান্সার করবেন, ওটাকে পজিটিভ বানানোর দরকার নাই। লিখে দিবেন যে আর থেভেনিন নেগেটিভ আসছে, তার মানে এ পাওয়ার সাপ্লাই দিচ্ছে, অ্যাবজর্ব করতেছে না, প্রথম কথা। এই ম্যাথ আর একটা এক্সেপশনাল জিনিস আছে, সেটা হচ্ছে আর থেভেনিন যদি নেগেটিভ আসে, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম পাওয়ার আসলে কি হবে। সচরাচর এই প্রশ্নগুলো আমরা করি না আর কি। তো দেখেন, এটা আমরা একটু দেখি। তাহলে প্রথমত আমরা আর থেভেনিনটাই বের করি, ভি থেভেনিন পরে আসে। ভি থেভেনিনটা খুব একটা জরুরিও না আমাদের এখানে। তাহলে আমি এখানে একটা নিলাম, যেহেতু ডিপেন্ডেন্ট সোর্স আছে, তাহলে আমরা কি করব, আর থেভেনিন বের করার ক্ষেত্রে অ্যাক্টিভ সোর্সকে ডিঅ্যাক্টিভ করে দিব। এই যে এটা লোড, কোশ্চেনে বলে দিছে এই যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার টু দ্য রেজিস্টর আর ইন দ্য সার্কিট। তাহলে আর কে খুলে আমরা একটা 1 ভোল্টেজ সোর্স কানেক্ট করে দিব, আর এইখানকার ধরেন একটা কারেন্ট দিলাম যেটাকে I0 বলতেছি। এটা হচ্ছে 30 কিলো ওহম। খেয়াল করেন, এই যে এটা ভি নট কই আছে, এখানে আছে। সব জায়গায় রেজিস্ট্যান্স আছে কিলো ওহমে। আমরা জানি রেজিস্ট্যান্স যদি কিলো ওহমে থাকে, কেসিএল এর ক্ষেত্রে কারেন্টকে নিতে হয় মিলি অ্যাম্পিয়ারে। কিন্তু যে এইটা যে আছে, এটা তো অ্যাম্পিয়ারে আছে। ভি নট কি, I ইন্টু আর, মানে কি ভোল্টেজ।
তাহলে ভোল্টেজের সাথে কিছু যদি গুণ করি সেটা কি অ্যাম্পিয়ার? আচ্ছা, এটা আবার ঝামেলা। ভাবতে পারেন যে ভোল্টেজের সাথে গুণ করলে কি হয়। এটা তো ডিপেন্ডেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট সোর্স, এত ভি নট মানে হচ্ছে ভি নটের সাংখ্যিক মানকে যদি এত দ্বারা গুণ করি তাহলে এই কারেন্টের মান হয়। তাহলে অবশ্যই সেটা কিন্তু অ্যাম্পিয়ারে হবে। বাট আমরা কেসিএল অ্যাপ্লাই করতে হলে সেটাকে মিলি অ্যাম্পিয়ার রাখতে হবে। আর আমরা জানি 1 অ্যাম্পিয়ার মানে কত? 1000 মিলি অ্যাম্পিয়ার। তার মানে একে যদি 1000 দ্বারা গুণ করি যেটা পাবো সেটা হয়ে যাবে মিলি অ্যাম্পিয়ার। তো 0.006 1000 দ্বারা গুণ করলে 1 2 3 মানে 6 ভি নট হয়। এটা কিন্তু একক কি হবে? মিলি অ্যাম্পিয়ার। তাহলে এইখানে আমরা একটা গ্রাউন্ড দিয়ে দিলাম। এই ভোল্টেজটা কত খেয়াল করে দেখেন, এই যে 1 ভোল্টেজ, এটা যদি 0 হয় অপোজিট মাথা 1, তার মানে এটা কত হবে? 1 ভোল্টেজ হবে। আর এটা যদি গ্রাউন্ড হয় তাহলে এই ভোল্টেজটার নাম হবে ভি নট। তাহলে এইখানে আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করব, সরি কেসিএল অ্যাপ্লাই করব, এইখানে একটা কেসিএল অ্যাপ্লাই করব। এখানে কেসিএল অ্যাপ্লাই করেন, কত আসে? ভি নট ডিভাইডেড বাই 10 প্লাস ভি নট ডিভাইডেড বাই 40 প্লাস ভি নট -1 ডিভাইডেড বাই 22 ইকুয়াল 0। তাহলে এখান থেকে দেখেন ইজিলি ভি নট বেড়ে যাবে। একটা ইকুয়েশন দিয়ে বের করে ফেলতে পারবো আমরা। এক্স ডিভাইডেড বাই 10 প্লাস এক্স ডিভাইডেড বাই 40 প্লাস এক্স -1 ডিভাইডেড বাই 22 ইকুয়াল 0। কত হচ্ছে? 0.2667। এবার এইখানে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি কত আসে? সরি কেসিএল অ্যাপ্লাই করি কত আসে? 1 মাইনাস ভি নট বাই 22 মাইনাস 6 ভি নট 1 ডিভাইডেড বাই 30 প্লাস, সরি প্লাস না, এই যে মাইনাস আই নট ইকুয়াল 0। এখান থেকে কি আমি আই নট এর মান বের করে ফেলতে পারবো? কিন্তু ভি নট এর মান অলরেডি আমরা জেনে ফেলছি। আই নট সমান কত আসবে? আই নট মানে হচ্ছে 1 মাইনাস ভি নট বাই 22। তো ভি নট এর মান তো এক্স এ সেভ হয়ে আছে অলরেডি, তার আমরা এক্স এ রাখবো। 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 22 এরপরে হচ্ছে দেখেন -6 ভি নট মানে -6 এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 30। এই যে দেখেন -1.533। এটা কিন্তু কিসে আসলো? মিলি অ্যাম্পিয়ারে আসলো। তাহলে আর থেভেনিন কত হবে? আর থেভেনিন হবে 1/I0। অবশ্যই এটা যেহেতু মিলি অ্যাম্পিয়ার তাহলে এটা আসবে কিলো ওহম, মানে 1 ভাগ অ্যান্সার। তাহলে এত কিলো ওহম, তার মানে ওইটাকে যদি ওহম করি তাহলে -652.174। আচ্ছা, এই ভ্যালু গুলো অবশ্যই আপনারা একটু ক্যালকুলেটরে আবার রিচেক করবেন, ক্যালকুলেশন একটু ভুল যাইতেই পারে। একটু খেয়াল রাখবেন যে ভ্যালু গুলা মিলাই দেখবেন যে ঠিকঠাক আসছে কিনা। আপাতত যদি ভুল থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি পরে দেখব। আচ্ছা, আমার মূল উদ্দেশ্য হচ্ছে
আর থেভেনিন নেগেটিভ আসলো, এটা বুঝতে পারলাম, কিন্তু আমাকে প্রশ্নে বলছে যে লোডে কি পরিমাণ পাওয়ার যাবে। মনে রাখবেন যে আর থেভেনিন নেগেটিভ আসছে মানেই হচ্ছে এ পাওয়ার নিচ্ছে না, পাওয়ার দিচ্ছে। মানে এই সব পুরো অংশটাকে আমরা যদি একটা ইতে কনভার্ট করে ফেলি, একটা সোর্স আর একটা রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটাই আসতেছে নেগেটিভ। মানে এই রেজিস্ট্যান্সটা অ্যাকচুয়ালি পাওয়ার না নিয়ে বরং পাওয়ার সাপ্লাই দিচ্ছে। এমতো অবস্থায় যদি আমরা এই কথায় কি বলে লোড রেজিস্টরে পাওয়ার দিতে চাই, ম্যাক্সিমাম পাওয়ার, সেটা মনে রাখতে হবে যে প্র্যাকটিক্যালি এটা তো পসিবল না, থিওরিক্যালি আমরা মনে রাখবো সেই পাওয়ারটাকে অবশ্যই ইনফাইনাইট হইতে হবে। তার মানে পি সমান কত হবে, ভি থেভেনিনের স্কোয়ার হইতে হবে ডিভাইডেড বাই, আমরা একটা পাওয়ার বসাবো 4 × R থেভেনিন, এই জিনিসে আমরা যাব না কারণ এইখানে সেই জিনিসটা খাটবে না। এবার আমরা পাওয়ারের কনসেপ্টটা বুঝি যে আমরা পি এইটা সমান আমরা জানতেছি যে ভি স্কোয়ার ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, ভি স্কোয়ার বাই আর। ধরেন আমি, যদিও সার্কিট আঁকানো যায় না, বাট তারপরও ধরেন আঁকাচ্ছি, এটা হচ্ছে আর থেভেনিন, যদিও নেগেটিভের কোনো রূপ নাই। তাহলে এখানে যদি একটা কারেন্ট চলে, সেই কারেন্ট কত হবে, আই সমান ভি থেভেনিন ডিভাইডেড বাই এই দুজনের যোগফল। এটা হচ্ছে সেই আই, এইটার স্কোয়ার ইন্টু আর। মানে এর এর পাওয়ার যদি বের করতে চাই, আই স্কোয়ার ইন্টু আর। এবার দেখেন বলতেছি যে এই পাওয়ারকে ইনফাইনাইট হইতে হবে, কারণ ওই যে বললাম যে এইটা তো প্র্যাকটিক্যালি পসিবল না যে মাইনাস হবে। তাহলে এইটা মানেই হচ্ছে কি পরিমাণ পাওয়ার সাপ্লাই দেওয়া লাগবে, ইনফাইনাইট পরিমাণ পাওয়ার সাপ্লাই দেওয়া লাগবে। এখন আমি যদি ইনফাইনাইট পরিমাণ পাওয়ার সাপ্লাই দিতে চাই, মানে এইটা যদি ইনফাইনাইট হইতে চাই, তাহলে অবশ্যই নিচের এই যে যেটা আছে এটাকে জিরো হইতে হবে। এইটা জিরো কখন হবে, যখন আর এর মানটা এক্স্যাক্টলি আর থেভেনিনের সাংখ্যিক মানে কোথায় মানের সাংখ্যিকের সমান হবে, কিন্তু অপোজিট হবে, মানে 652.174 ওহম হবে। তাহলে দেখেন আর থেভেনিন আর আর যোগ করলে কত আসতেছে, জিরো। আর এইটার মানে হচ্ছে এই ভ্যালুটা হয়ে যাবে ইনফাইনাইট। তাহলে আমাদেরকে এটা মনে রাখতে হবে, যদি কোনো কারণে এমন চলে আসে যে আর থেভেনিন নেগেটিভ, সেই অবস্থায় আমাকে লোডের পাওয়ার ম্যাক্সিমাম বের করতে বলতেছে, যেটা প্র্যাকটিক্যালি পসিবল না। থিওরিক্যালি আমরা কি বলবো, সেই পাওয়ারটা হবে হচ্ছে ইনফাইনাইট। আর এই ঘটনাটা তখনই ঘটা সম্ভব যখন আর এর মান আর থেভেনিনের সমান কিন্তু বিপরীত, মানে আর থেভেনিন তো নেগেটিভ চলে আসছে, মানে এটা হইতে হবে প্লাস আর থেভেনিন, মানে এক কথায় মাইনাস আর থেভেনিন। আর থেভেনিন মাইনাস এত, তাহলে আর হবে হচ্ছে প্লাস এত। তার মানে এই সার্কিট গুলো সচরাচর প্র্যাকটিক্যাল সার্কিট না, ভ্যালু গুলো এমন ভাবে সেট করা যে বাই ডিফল্ট রেজিস্ট্যান্স নেগেটিভ চলে আসতেছে। যদি এরকম আসে তাহলে এই দুইটা জিনিস জাস্ট মনে রাখবেন, ম্যাক্সিমাম পাওয়ার হবে ইনফাইনাইট, রেজিস্ট্যান্স হবে আর থেভেনিনের নেগেটিভ। যদিও এত বড় ম্যাথ আসার চান্স কম, বাট ছোটখাটো ম্যাথে কিন্তু এই ঘটনা মানে এই কন্ডিশন চলে আসতে পারে। ছোট ম্যাথ কিন্তু হয়তো আর থেভেনিন নেগেটিভ চলে আসলো, আর হচ্ছে আপনার ওই ভাই স্যার, সার্কিট আঁকানোর দরকার নেই, আমি আপনাকে বোঝানোর জন্য আঁকালাম। নেগেটিভের আসলে সার্কিট হয় না, আর ভাই নেগেটিভের সার্কিট বলতে, চাইবেও না। ভাই একটা কোশ্চেন ছিল। বলেন। ভাই ওই সার্কিটটা যে আঁকাইলেন ওইটা কিভাবে এক, ওখানে একটা সোর্স দিলেন ভোল্টেজ সোর্স, ওখানে 1 ভোল্ট কিভাবে আসলো? 1 ভোল্ট তো বলি নাই আমি। উপরে একটু যান, উপরে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এটা যে হচ্ছে এখানে যে, ডিপেন্ডেন্ট সোর্স যুক্ত সার্কিটের আর থেভেনিন বের করার দুইটা নিয়ম। একটা নিয়ম হচ্ছে এই দুইটা মাথাকে শর্ট করে বের করা, আর একটা নিয়ম হচ্ছে সকল ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে শর্ট করে আমরা একটা ডামি ভোল্টেজ সোর্স নিব, ধরেন জি ভাই, 1 ভোল্টেজ। এটা আমি এই এক ধরে ভোল্ট নিচ্ছি, আমি ধরে নিচ্ছি, আপনি চাইলে 10 20 যা ইচ্ছা ধরে নিতে পারেন। কেন ধরে নিচ্ছি,
কারণ আমি চাচ্ছি যে এইখানকার রেজিস্ট্যান্স কত সেটা বের করতে। তাহলে বলেন তো এখানকার রেজিস্ট্যান্স কত হবে? আর থেভেনিন সমান ভি বাই আই। তো এই দুই মাথার ভোল্টেজ কত? এক। আই কত? আই হ্যাঁ। নট। এই যে ইজিলি আমার আর থেভেনিন বের হয়ে যাবে। এটা একটা প্রসেস। এটা যদি না বুঝেন তাহলে থেভেনিনের ইয়েগুলো একটু ডিটেলস দেখবেন। এই মানে এই ডিপেন্ডেন্ট সোর্সের মানে হ্যাঁ থিওরেমস হ্যাঁ। করা হয়নি তো ওই জন্য ও বুঝতেছি আচ্ছা না। আচ্ছা, এটা হচ্ছে একটু সাদিকুর কয়েকটা এক্সাম্পল দেখেন তাহলে বুঝতে পারবেন। ও ডিপেন্ডেন্ট আচ্ছা। সোর্স থাকলে আর থেভেনিন বের করো, এটা মোটামুটি সহজ একটা নিয়ম। তাহলে এইটা একটু এক্সেপশনাল, এটা একটু দেখে রাখেন। স্যার বলুন। এটা মনে হয় আমি একদম লাস্ট এডিশনটা নিছি, তো অন্য এডিশনে হয়তো এই ভ্যালুগুলো একটু আলাদাও থাকতে পারে। দেখ নিয়মটা দেখেন, এডিশন মূল বিষয় না। ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এই কোশ্চেনটা একজন একটু বলছিলেন যে একটু ব্যাখ্যা করতে। দেখেন এইগুলা মোটামুটি সহজ, ফার্স্ট অর্ডার সার্কিট, সহজ কথা। তো আমাদের এই টাইপের সার্কিটে কোনো একটা জায়গার হয়তো কারেন্ট বা ভোল্টেজ বের করতে বলবে, এবং বলতেছে যে টি যদি জিরোর চেয়ে বড়, মানে এক কথায় এই সুইচ ওপেন করার পরে আমাদের কি ঘটনা ঘটবে সেটা বলতে হবে। তাহলে যখন এই সুইচটা দেখেন, এই যে তীর চিহ্ন এইদিকে থাকার মানে হচ্ছে এই সুইচকে খুলে ফেলতেছে। তাহলে আগে কেমন কন্ডিশন ছিল? আগে এরকম কন্ডিশন ছিল। এই সার্কিট যদি আমি রেখে দিই, একটা সময় পর ইন্ডাক্টর শর্ট বিহেভ করবে, কারণ ইন্ডাক্টর ডিসি সার্কিটে শর্ট বিহেভ করে, ক্যাপাসিটর ডিসি সার্কিটে ওপেন বিহেভ করে। তাহলে এইটা কি হবে? একটা সময় পর শর্ট বিহেভ করবে, মানে যে এরকম হয়ে যাবে। এই কারেন্টের নাম ধরেন দিলাম আই এল। এই সার্কিটটাই আসলে বলতেছি যে যখন সময়ের অনেক আগে, মানে আমরা এই সুইচ খুলে ফেলার পর থেকে সময় গণনা শুরু করতেছি, তাহলে সময় গণনার আগে সার্কিটটা ছিল এরকম। এখন দেখেন এটা যদি শর্ট হয়, এর ভিতরে কি কোনো কারেন্ট যাবে? এই কারেন্টটা তো এর ভিতরে যাবে না, কারণ শর্ট পথ পাইছে যে এইটা, এইটা, এইটা দিয়ে কারেন্ট ফ্লো করতে থাকবে। তাহলে 10 ওহমের ভিতরেও কারেন্ট যাবে না, 5 ওহমের ভিতরেও কারেন্ট যাবে না। তাহলে আমি বলতে পারি এই ইন্ডাক্টরের যে কারেন্ট, অর্থাৎ জিরো মাইনাস, অথবা ইন্ডাক্টরের কারেন্ট জিরো। মনে রাখতে হবে ইন্ডাক্টরের সুইচিং হওয়ার আগের মুহূর্তের যে কারেন্ট থাকে, সুইচিং হওয়ার মুহূর্তের সেই কারেন্ট থাকে, এবং সুইচিং হওয়ার জাস্ট কিছুক্ষণ পরে একই কারেন্ট থাকে। সেটা কত হবে? 6 অ্যাম্পিয়ার। কিন্তু আমাকে বের করতে বলতেছে 10 ওহমের কারেন্ট। বলেন তো এই অবস্থায় 10 ওহমের ভিতরে কি পরিমাণ কারেন্ট যাবে? এই অবস্থায় 10 ওহমের ভিতরে কোনোই কারেন্ট যাবে না, কারণ সব কারেন্ট এই দিক দিয়ে চলে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে এই যে আই এর কথা বলতেছি, আই নট অফ জিরো হবে 0 অ্যাম্পিয়ার। ওকে, সেকেন্ড কাজ হচ্ছে সুইচিং এর পরের কারেন্ট বের করা। সুইচিং কি বলতেছে? এই সুইচটা ওপেন হয়ে গেল, তাহলে ওপেন যদি হয়ে যায় তাহলে সার্কিটটা দেখতে হবে এরকম। এই যে এটা ওপেন হয়ে গেছে, এটা হচ্ছে 6, এটা 10, এটা হচ্ছে 5। এই অবস্থায় আমাকে বের করতে হবে একদম ইন্ডাক্টর যদি ফুল স্যাচুরেট হয়ে যায় সেই কারেন্টটা কত। ফুল স্যাচুরেট এটাকে আমরা আই এল অফ ইনফাইনাইট বলে থাকি। ফুল স্যাচুরেট হলে কি হয়? ফুল স্যাচুরেট হলে এটা আবার শর্ট বিহেভ করে। তাহলে এইটা হচ্ছে আই এল অফ ইনফাইনাইট, আর এইটা হচ্ছে সেই আই নট অফ ইনফাইনাইট।
তো আমি চাইলে আই এল অফ ইনফাইনাইটও বের করতে পারি, আবার এটাও বের করতে পারি। আই এল অফ ইনফাইনাইট মানে এই দিকে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। তো সহজ কথা, আমি যদি এইটা বের করি, এখানে দেখেন একটা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে দিলেই হয়ে যাচ্ছে। আই নট অফ ইনফাইনাইট সমান কত হবে? যার কারেন্ট বের করতে চাচ্ছি তার বিপরীত রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই দুজনের যোগফল ইন্টু যেই পরিমাণ কারেন্টটা ডিভাইড হচ্ছে সেইটা। তাহলে এটা দিয়ে কাটাকাটি করলে হয় 3, এটা দিয়ে কাটলে হয় 2। আর আমি যদি আই এল অফ ইনফাইনাইট বের করি, স্বাভাবিক কথা সেটা 4 অ্যাম্পিয়ারই হবে। কারণ এই যে 6 থেকে 4 বাদ দিলে 6 থেকে 2 বাদ দিলে কত হয়? 4 থাকে। এবার আসি সূত্রে। সূত্র কোনটা? সূত্রটা একটু বের করি। এই যে এটা হচ্ছে আমাদের সূত্র। আই অফ টি সমান আই অফ ইনফাইনাইট প্লাস আই অফ জিরো মাইনাস আই অফ ইনফাইনাইট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এই যে টাউটা আমাদের বের করতে হবে। টাউ কত? টাউ হচ্ছে টাইম কনস্ট্যান্ট এল বাই আর থেভেনিন। তখন এটা আমরা বের করি না, এটা বের করে নিলাম। এই সার্কিটে আর থেভেনিন বের করবো। আর থেভেনিন বলতে কোনটা বোঝায়? ইন্ডাক্টরের জায়গায় যদি আমরা থাকি, সেইখান থেকে যেই থেভেনিন রেজিস্ট্যান্সটা পাবো সেটাই হচ্ছে আর থেভেনিন। তাহলে ইন্ডাক্টরকে আমরা ওপেন বিবেচনা করে সমস্ত সোর্সকে ডিঅ্যাক্টিভেট করে দিব, দিয়ে এই জায়গার রেসপেক্টে যে রেজিস্ট্যান্স পাবো সেটাই হচ্ছে আর থেভেনিন। অবশ্যই দেখতে পাচ্ছি এই জায়গার রেসপেক্টে 10 আর 5 সিরিজে আছে, তাহলে আর থেভেনিন হচ্ছে 15 ওহম। তাহলে টাউ সমান কত? এল বাই আর। এল কত? এই যে 1.5 হেনরি। 1.5 বাই 15 করলে কত আসে? এটা আসছে 1/10। তাহলে আই এল অফ সরি আই এল অফ টি সমান কত হবে? আই এল অফ ইনফাইনাইট প্লাস আই এল অফ জিরো। এটা সূত্র আর কি, এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। আই এল অফ ইনফাইনাইট কত পাইছি? এই যে দেখেন 4 পাইছিলাম। জিরো কত পাইছিলাম? 0 পাইছিলাম কিন্তু 6। আই অফ ইনফাইনাইট মানে 4, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 1/10 মানে একবারে 10t লিখে দিতে পারি। আর আমরা দেখতেই পাচ্ছি আই নট মানে কত? 6 থেকে এই কারেন্টটা বাদ দিলে যা থাকে তাই তো আই নট। তাহলে 6 মাইনাস এইটা, তাহলে 6 থেকে 4 বাদ দিলে হয় 2। এই হচ্ছে আমাদের বিষয়। আই থিঙ্ক এই জিনিসটুকু বুঝতে পারছি। এটাকে উল্টাভাবে করলেও কোনো সমস্যা নাই, অর্থাৎ আপনি আই নটেরই যদি সূত্র লিখতেন তাও একই অ্যান্সার আসতো। তো এই হচ্ছে আমাদের আই নট টি দিয়ে করলে যা আসে সেটা। আচ্ছা, এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আজকে মোটামুটি এই পর্যন্তই। এই টাইপের গুলা একটু ইউনিক টাইপ জিনিস, এগুলো অবশ্যই করবেন।
আর এগুলা বাদেও, আচ্ছা এক মিনিট, এইখানে কি আমাদের, ও সরি এখানে একটু ভুল হয়েছে। 6 থেকে 4 বাদ দিলে এটা -2 না, এটা +2 হবে। তাহলে +2 যদি হয় এইটা হয়ে যাবে মাইনাস, তাহলে এটা 2 থাকবে, এইটা হয়ে যাবে মাইনাস। হ্যাঁ এটা ঠিক আছে, এটা হচ্ছে ফাইনাল আনসার। তাহলে এইগুলা করবেন। আরেকটা জিনিস আমি দেখাইতে চাইছিলাম, বাট সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে ক্যাপাসিটরের ডিসি সার্কিটে বিভিন্ন জায়গার ভোল্টেজ, এটা অবশ্যই দেখবেন, এটা সাদিকুতেই পাবেন। ইন্ডাক্টরের এনার্জি স্টোর, এই জিনিসগুলো একটু খেয়াল করে দেখতে হবে। তারপরে যদি টুকটাক কোনো জিনিস বাকি থাকে সেটা আমরা নেক্সট কোনো ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করার ট্রাই করব। তো আজকে হচ্ছে মোটামুটি এই পর্যন্ত। আমি হচ্ছে এই রেকর্ডিংটা আপলোড, মোটামুটি ক্লাস শেষে এটা হইলে আমি আপলোড করে দিচ্ছি। ভাই আর আমি গ্রুপে হচ্ছে লিংক দিয়ে দিব। ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। ভাই আপনি একটু ক্লাস শেষে একটু 1 মিনিট, আমার একটা প্রবলেম আছে তো, একটু দেখা নিতে হবে। হ্যাঁ ক্লাস শেষ, আপনি বলেন। ভাই ওই যে আমাদের এসি সার্কিটের আপনাকে কালকে আমি দেখাচ্ছিলাম প্রবলেমটা, মানে যে অ্যাডমিটেন্সের যে ব্যাপারটা। হুম এখন ওইটা ভাই হচ্ছে, সাপোজ ধরেন আপনি একটুখানি ড্র করেন, আমি বলতেছি যে একটা রেজিস্টার আর একটা ইন্ডাক্টর একটু ড্র করেন। হুম সাপোজ ধরেন একটা দিছে, এতে ধরেন 10 আর এদিকে 10, মানে রেজিস্টার 10 এবং ইন্ডাক্টর ধরেন 10 আছে হুম সাপোজ। হুম এখন ভাই আপনাকে বললো যে অ্যাডমিটেন্সে যে আমরা কন্ডাক্ট্যান্স হিসাবে হিসাবে যে জি পাই না, জি এর মান। এখন জিটা যদি আপনারা এখান থেকে বের করতে বলে, ওইটা আপনি কিভাবে বের করবেন? আর বি এর মানটাও কিভাবে বের হবে আর কি অ্যাকচুয়ালি। ভাই আমার প্রশ্নটা কি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, জেড সমান 10 + J10, জি জি এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্স। জি জি। জেড কে উল্টাইলে হয় ওয়াই। হ্যাঁ প্রবলেম হচ্ছে একে যখন উল্টাবো এরা সব ধরে উল্টায় যাবে। হ্যাঁ 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 ভাই। জি। ওয়াই মানে হচ্ছে, আমি যদি ভুল না করি, বি না প্লাস না ভাই, মাইনাস জে, বি আচ্ছা বি না সরি, জি জি হবে জি তাই তো, আর এর উল্টা হচ্ছে জি। বি। হ্যাঁ। জি প্লাস মাইনাস জে জে বি। বি। এখন হ্যাঁ। বলেন তো, এইটা আর এইটা কি দেখতে একই রকম হয়েছে? আহ এটা তো এখনো তো ওরকম দেখা যাচ্ছে না। Just- দেখেন এইটা আর এইটা দেখতে কি হুবহু মিলে গেছে না? হ্যাঁ হ্যাঁ, ওটা মিলে গেছে। একটা কিছু থাকবে, কিছু থাকবে। এই প্লাস মাইনাস তো আসলে ক্যাপাসিটর ইন্ডাক্টরের জন্য হয়, ওইটা নিয়ে আমরা হ্যাঁ মাথা হ্যাঁ। ঘামান। আচ্ছা। যে, যে কিছু থাকবে, কিছু থাকবে, মিলছে। জি ভাই মিলছে। আমি ধরে বলতে পারি এটা হচ্ছে আর, এটা হচ্ছে এক্স। হ্যাঁ 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 ভাই, এটাই তো সেরকম আমরা ভাবে লিখি কি আর কি। এইটা আর এটা কি মিললো? না ভাই মিলে নাই। মেলে নাই, মিলাইতে হবে। একটাই উপায়, যা আছে এর কনজুগেট দ্বারা উপর নিচে গুণ করে দেব। আছে 10 + J10, আমরা 10 - J10 দ্বারা উপর নিচে গুণ করে দেব। কথা বুঝছেন? আচ্ছা, এখন দিলে একটা ওই উপরে যা ফরম্যাট বের আছে হবে। তাই থেকে গেল। নিচের এটা কি A + B × A - B, কার সূত্র? জি জি ভাই, ওইটা হচ্ছে। A² হ্যাঁ। - B² এর সূত্র। জি জি ভাই। এটা কত, 100। J² মানে -1, তার মানে এটা হয়ে যাবে +100। ভাই আলটিমেটলি 0.05 মাইনাস 0. সে ওখানে যাচ্ছি আমরা। বলেন তো, এইটা
আর এইটা কি এখন মিলে গেছে না? হ্যাঁ ভাই, এখন তো মিলে গেছে। এই যে এইটাকেই আমরা বলতেছি জি, এইটাকেই বলতেছি ডি। ভাই কথা বুঝতে এইটা পারছেন? আমি বুঝছি ভাই, আমার কনফিউশনটা কোথায় লাগতেছে এবার আপনি একটু দেখেন। বলেন। ধরেন এটা আপনি মানে হচ্ছে জি আর হচ্ছে বি বের করলেন এইদিকে। হুম। এখন ভাই সাপোজ ধরেন আপনাকেও যদি বলা হতো যে টোটাল অ্যাডমিটেন্স বাইর করো, বা হচ্ছে ওইটা যদি ক্যালকুলেট করতে বলা হতো, তাহলে আপনি কি করতেন? 1/z করে দিতেন না, মানে ইনভার্স করে দিতেন হ্যাঁ হ্যাঁ, জাস্ট। অবশ্যই অবশ্যই, হ্যাঁ। আচ্ছা, তাহলে ইনভার্স করে দিলে কিন্তু আমার ওয়াই টোটাল বের হচ্ছে। হ্যাঁ, এখন যদি আমার জি বের করতে বলে, তাহলে আমি ডিরেক্ট ওই রেজিস্টারে ভাই কেন উল্টায় ভাই জি এর মানটা পাচ্ছি না ভাই? কেন আপনি পাবেন? কিভাবে সম্ভব এটা? কেন রেজিস্টারের উল্টা হচ্ছে জি হবে না? মানে হ্যাঁ আমার ধারণা এটাই। না 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 না, রেজিস্টার উল্টা জি হবে সেটা ঠিক আছে। রিয়েল পার্ট হচ্ছে জি, রিয়েল পার্ট। হ্যাঁ হ্যাঁ। অ্যাডমিটেন্সের রিয়েল পার্ট হচ্ছে জি। জি। তা এখন যদি একটা জিনিস উল্টায়, এটা কি আলাদা আলাদা উল্টাচ্ছে? আলাদা আলাদা উল্টানো সম্ভব কখনো? আলাদা আলাদা এখন ভাই উল্টাবে না। মানে তাহলে ভাই ওই যে যখন আমরা ট্রান্সফরমারের ম্যাথ করতাম, ওই যে আপনার ওপেন সার্কিট টেস্ট আরে দেয়া ভাই, থাকতো, হ্যাঁ বুঝতে পারছি। সেখানে তো বুঝতে পারছেন তো? প্যারালাল 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 জিনিসে ডিরেক্ট উল্টানো যায়, এটা তো সিরিজ, দুইটা আলাদা কেস। ভাই আমি বিষয়টা এখনো, আপনি একটু যদি পারেন একটু ডিটেলস একটু এই পার্থক্যটা, আপনি কি ওই ট্রান্সফরমার এটা বিষয়টা বুঝতে পারছেন যে আমি ওইটা আমরা আপনার বিষয় বুঝছি এবং অলরেডি সেটার অ্যান্সার বলেও দিছি। এটা বুঝছেন? হ্যাঁ এটা বুঝতে পারছি যে এই এই দুইটা প্যারালাল। সার্কিটের জেড মানে হচ্ছে 10 গুণ J10/10 প্লাস J10। হ্যাঁ। আর এই সার্কিটের ওয়াই হচ্ছে 1/10 প্লাস 1/J10। কথা বুঝছেন দুইটার হ্যাঁ পার্থক্য কি? এই যে এটা হচ্ছে জি। তো দেখেন তো জি মানে কি, এটাকে উল্টাই দিলে হয়ে পাইলাম না? হ্যাঁ। এইটা শুধুমাত্র প্যারালাল সার্কিটের জন্য করা যাবে। সিরিজ সার্কিটের জন্য রেজিস্ট্যান্স কে উল্টাইলেই জি পাওয়া যায় না, প্যারালাল সার্কিটের রেজিস্ট্যান্স কে উল্টাইলেই জি পাওয়া যায়। এই কারণে আমরা যখন রেজোনেন্স করি, তখন প্যারালাল সার্কিটে ওয়াই দিয়ে করি, আর সিরিজ সার্কিটে জেড দিয়ে করি। প্যারালাল সার্কিটে অ্যাডমিটেন্স ইজি, সিরিজ সার্কিটে ইম্পিডেন্স ইজি। তাহলে ভাই ওই যে ট্রান্সফরমারে আমি আবার একটু যাই। ওই যে আমরা তো প্রথমে আপনার ওয়াই বের করি না, তো ওইখানে সেটা কার বের প্যারালালটা করি, কোন কার জায়গা বের থেকে? করি? ওই প্যারালাল এক্সাইটেশন মানেই তো প্যারালাল সার্কিট। না এক্সাইটেশন না, ব্রাঞ্চ আমরা কি আর এরকম প্যারালাল থাকে ইকুইভ্যালেন্ট না? কেন না ভাই? না আমরা তো না আর না ইকুইভ্যালেন্ট আর হচ্ছে আপনার ওই না যে না, কখনো না, কখনো না। এই যে এইটা, একটা ট্রান্সফরমার ওপেন মানে সার্কিট। এইটা। হ্যাঁ, ওপেন সার্কিট ভোল্ট কোনটা হয়? এই যে এইটা। ও সরি সরি ভাই, জি ভাই, যেহেতু ভুল আমি বলতেছি। এটা হ্যাঁ হচ্ছে নো হ্যাঁ, লোড, আমরা তো ওই যে এটা এ তো হচ্ছে। প্যারালাল। হ্যাঁ 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 ভাই, শর্ট এই সার্কিট কারণে না টেস্টে ভাই। এটা বের করি, শর্ট সার্কিট টেস্টে এটা বের করি, ওপেন সার্কিট জি টেস্টে জি এটা জি বের করি। জি জি জি, এইটা এটা আমি ভুল বলতেছিলাম। তাহলে ভাই এটা প্যারালালে থাকার কারণে ওটা ডিরেক্ট অন দিয়ে রাইট, আমরা হ্যাঁ। ডিরেক্ট করা যাবে কিন্তু সিরিজে ওইটা করা যাবে না ডিরেক্ট। এই পেঁয়াজ তো ভাই কালকে আমার বাচ্চা, আমি তো আগে কখনো এইভাবে দেখি না। আমি ম্যাথ করতে করতে যে মানে আমি আবার একটু রিভাইজ করতেছিলাম, তো সেই সময় এই জিনিসটা আমার চোখের ভিতরে বাজছে যে এটা তো। তাহলে ভাই যদি সিরিজে থাকে, ওই যে আপনার শাদি করে একটা সূত্র ওরা বাইর করছে যে ক্যালকুলেশন করলে, হ্যাঁ, মানে আপনি কিভাবে তখন বাইর হুট করে করলেন। একবারে বের করে ফেলা যায়। প্রবলেম হচ্ছে হ্যাঁ হ্যাঁ। কঠিন কঠিন সূত্র মনে রাখা লাগে। তো যাই হোক, তখন কি ওই প্রসেসে আগাবো, বা হচ্ছে যদি ডিরেক্ট করতে চাই তাহলে যেটা এইভাবে সুবিধা, হ্যাঁ। আগাবো? হ্যাঁ, যেটা সুবিধা। আর যদি না হয় ক্যালকুলেটরে করতে চাই, তাহলে প্রথমে টোটালটাকে ইনভার্ট করে দিব। হ্যাঁ, একবারে টোটালটাকে একবারে ইনভার্স করে দিতে হবে, একবারে ইনভার্স করে দিলেই চলে আসবে। একবার ইনভার্স করে দিলেই হচ্ছে রিয়েল পার্টটা হবে আমার জি এর মান। জি এর মান আর আর ইমাজিনারি পার্টটা হবে বি এর মান, রাইট। আচ্ছা, তাহলে ভাই এখানে আপাতত ক্লিয়ার আর কি। আর হুম। ভাই ওই যে থ্রি ফেজে একটা জিনিস দেখতেছিলাম ওয়াট মিটারে, মানে আপনি খেয়াল করছেন কিনা, যে সাদিকুরের ওয়াট মিটারের যখন ম্যাথ আমরা করতে যাই তখন একরকম একটা কানেকশন আছে, আবার রনি পারভেজ ভাইয়ের বইতে দেখার হ্যাঁ হ্যাঁ সময় হ্যাঁ, দেখলাম যে এটা ওইটা করে দুইটা কানেকশন। সার্কিট আলাদা, দুইটা সার্কিট আলাদা। তাহলে ওই জায়গায় আলাদাটা কোথায় হচ্ছে আর কি হচ্ছে, এটা যদি এক একটু 1 মিনিট একটাতে একটু হচ্ছে দেখা বি দিতেন। ফেজ কমন আছে, একটাতে সি ফেজ কমন আছে। হ্যাঁ ওই এটা আবার আমি খুঁজে নোটিস বের করছি, করে দেখেন। তাহলে কি এটাই, এটাই তাহলে মেন, এটাই এটাই কি মেন। মেন? হ্যাঁ, এটাই এটাই হচ্ছে মেন মেন। কারণ। হ্যাঁ। তাহলে ভাই
ওই যখন আমার মানে হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার এবং হচ্ছে অ্যাক্টিভ পাওয়ারটা আমি ক্যালকুলেশন করি, তখন আমার তো চেঞ্জ তো আসবে না, না না একই না, রকম শুধু answer। হ্যাঁ, শুধু ওই যে পাওয়ার ফ্যাক্টর বের করার সময় সূত্র একটু আলাদা হবে এই। আলাদা বলতে ওই যে কোনটা লিডিং নাকি ল্যাগিং এই হ্যাঁ হ্যাঁ। কনসেপ্টটা জাস্ট। ও আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, ভাই আজকে আপাতত ওইটাই। এতটুকু, আমার আবার এরপরে ক্লাস আছে, তো আমি আলোচনা থাকলে পরে আবার আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, ঠিক আছে।